স্যার, আমি আজকে নতুন এই ক্লাসে একটু যদি বুঝতেছি না আসলে কোথা থেকে শুরু করবো। আজকে বুঝবা না কিছুই। আজকে ক্লাসটা তোমার মাথার উপর দিয়ে যাবে, কিছু করার নাই। কারণ এটা হচ্ছে আজকের টপিকের আমাদের শেষের দিন। ঠিক আছে তো? ওই জন্য তোমার মাথার উপর দিয়ে যাবে। তুমি যদি মাথাটা একটু হাত দিয়ে চেপে ধরে যদি শান্তভাবে থাকতে পারো তাহলে কাজ হবে, আর না হলে লিভ নিতে পারো, কোনো সমস্যা নেই। কারণ স্যার, আমি গত দুইটা ক্লাস ইউটিউবে করছি, দ্য হ্যাঁ, লায়ন এন্ড দ্য জেড। তাহলে যদি করে থাকো, এখানে টোটাল 5টা বা 6টা ক্লাস আছে, সবগুলো করে তারপর এখানে বুঝতে হবে। তারপর থাকলে অবশ্যই তাহলে বুঝবা, কোনো সমস্যা নাই, একটু টেনশন নেওয়ার কিছু নাই। ওকে, বলছি দেখো, আকিন ওয়ান্ডি ওলুওয়েলি বাবাটুন্ডি সোয়িঙ্কা ওয়াজ বোর্ন ইন নাইজেরিয়ান। তাহলে তিনি একজন নাইজেরিয়ান রাইটার, তাই তো? টু জি স্যার। ওয়েল এডুকেটেড ফ্যামিলি হোয়েন ইট ওয়াজ স্টিল আ ব্রিটিশ কলোনি। তাহলে ওদিকে ব্রিটিশ কলোনি চলছে, ততক্ষণও নাইজেরিয়া ব্রিটিশ কলোনির অংশ হিসাবে আছে। সোয়িঙ্কা হ্যাজ স্ট্রং ফিলিং অ্যান্ড রুটস ইন, দেখো, উরোবা কালচার। হ্যাঁ, এটা এটা কি কালচার? এটা কারা তারা বলো দেখো। সরি, এখানে একটা বেশি পড়ে গেছে। দেখো, এই জায়গাতে যেটা আমরা নির্দেশ করছি, এটা একটা রিলিজিয়ান, এবং তার উপর ভিত্তি করেই অন্যান্য সোশ্যাল বা লাইফস্টাইল তাদের। যেমন আমাদের দেশে বিভিন্ন ধরনের ধর্মীয় কালচার আছে তো, নাকি? আমাদের মেজর ধর্মগুলো কি কি? মেজর ধর্মগুলো কি কি বাংলাদেশের প্রেক্ষাপটে? ইসলাম, ইসলাম, তারপরে সনাতন ধর্ম, হুম, হিন্দু, হ্যাঁ খ্রিস্টান, হ্যাঁ, বৌদ্ধ, তাই তো? বৌদ্ধ, এছাড়াও হ্যাঁ আরও বৌদ্ধ। আরও বিভিন্ন ধরনের উপজাতীয় আরও কিন্তু ধর্ম রয়েছে বা কালচার রয়েছে। ঠিক আছে তো? তো এরকম নাইজেরিয়াতেও এই ধরনের একটা, দেখো, ইউরোবা কালচার ইজ আ রিচ অ্যান্ড কমপ্লেক্স ট্রেডিশন এনকম্পাসিং ভেরিয়াস অ্যাসপেক্টস অফ লাইফ, সেটা ইনক্লুডিং ফিলোসফি, রিলিজিয়ন, আর্ট। এটা যেমন এক একটা ধর্ম কিন্তু এক একটা বিষয়কে নির্দেশ করে, তাই না? যখন ক্রিশ্চিয়ান ধর্ম, তখন ক্রিশ্চিয়ান ফিলোসফি আলাদা, তাদের ধর্মীয় আলাদা, তাদের আর্ট, খাওয়া দাওয়া, কালচার, পোশাক আশাক সব আলাদা। ইটস ডিপলি রুটেড ইন অ্যান ওরাল ট্রেডিশন অ্যান্ড ফিচার্স আ ইউনিক কসমোলজি অ্যান্ড ওয়ার্ল্ড ভিউ। অনেকটা সনাতন ধর্মের মতো, যেটা হচ্ছে বিশ্ব তত্ত্বের উপর ভিত্তি করে যে রিলিজিয়নটা। হ্যাঁ, বিভিন্ন দেবদেবী বিষয়গুলো আছে, তাই না? এক একটা দেবী এক একটা বিষয়কে নির্দেশ করে, বা দেবতা এক একটা বিষয়কে নির্দেশ করে। এইগুলো এই কালচারের অংশে পড়ে। তো দেখো, এটা রিলিজিয়ন কি বলছে? ইউরোবা রিলিজিয়ন অলসো নন অ্যাজ ওড়িশা অর, দেখো, আইফা ইজ আ ভাইব্রেন্ট সিস্টেম অফ বিলিফ ফিচারিং আ প্যান্থিয়ন অফ ডেইটিস। হয়েছে অসংখ্য। প্যান্থিয়ন মানে কি? প্যান্থিয়ন মানে হচ্ছে অসংখ্য। হ্যাঁ, অসংখ্য বিচিত্র ধরনের দেবতা। ডেইটি মানে কি? দেবতা। যার মধ্যে পড়ছে ওড়িশা, ইনক্লুডিং অলরান দ্য সুপ্রিম বিং। যেমন জিউস আমরা ধরি, গ্রিক গ্রিক যেমন গ্রিক কালচার এক জিনিস, তাই না? গ্রিক কালচার এক জিনিস, রোমান কালচার এক জিনিস। তারপর হচ্ছে এর ভিতরে তোমার ক্রিশ্চিয়ান কালচার একরকম, ক্রিশ্চিয়ানদের মধ্যে আবার প্রোটেস্ট্যান্ট, তারপর হচ্ছে তোমার ক্যাথলিক, তাদের কালচার একরকম। তো এরকম বিভিন্ন ধরনের কালচারের মধ্যে এটা একটা। হ্যাঁ, তো এগুলো নিয়ে বেশি আমরা কথা বলবো না, জাস্ট এটা যে একটা কালচার, একটা ট্রেডিশন, সেটা আমরা একটু বুঝলাম। এটার ইনফ্লুয়েন্স কেমন বলছে? ইউরোপা কালচার হ্যাজ হ্যাড আ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন দ্য আফ্রিকান ডায়াসপোরা। ডায়াসপোরা বুঝি? ডায়াসপোরা শব্দের সাথে আমরা পরিচিত। জি স্যার। এইচএসসি লেভেলে তোমরা ডায়াসপোরা নামক একটা পেয়েছিল না, হ্যাঁ, প্যাসেজ পেয়েছিলা আমাদের সময় জি তোমরা? স্যার, হ্যাঁ অধিবাসী হ্যাঁ, ছিল। তাহলে ডায়াসপোরা মানে হচ্ছে একটা নির্দিষ্ট জনগোষ্ঠী যেটা একটা নির্দিষ্ট এলাকায় বসবাস করে, এবং তারা এখানকার স্থানীয় না, বরং অন্য জায়গা থেকে উঠে এসে থাকছে, তাই না? এরকম একটা বিষয়কে নির্দেশ করে। উইথ ইটস রিলিজিয়াস অ্যান্ড আর্টিস্টিক ট্রেডিশন বিং প্র্যাকটিস ইন ভেরিয়াস পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। আরও বিভিন্ন ধরনের এলাকা রয়েছে, যেমন বাংলাদেশের যে কালচার, বাঙালি কালচার, এটা কি শুধু বাংলাদেশে আছে, না বিভিন্ন দেশে আছে যেখানে বাঙালি মানুষ বসবাস করে? বলো তো। বিভিন্ন দেশে আছে হ্যাঁ, সেখানে এটা বাঙালি মানুষ ভারতে আছে, বসবাস করে। তাই না? তারপরে হচ্ছে আরও বিভিন্ন জায়গায় যেখানে বাংলাদেশি মানুষ বসবাস করে। অতএব বৈশ্বিকভাবেও এই ধর্মের একটা প্রভাব আছে, বা এই কালচারের একটা প্রভাব আছে। তো এখন আমরা ওটা কি কেটে ফেললাম? ও আচ্ছা, এটা এইভাবে খুলে আছে, তাই তো? সরি, দাঁড়াও। এই জন্যই বলি সমস্যাটা কোথায় হয়। ওকে, তাহলে সোয়িঙ্কা হ্যাজ স্ট্রং ফিলিং, এটা তো বলছে, অ্যান এলিমেন্ট অফ লাইফ দ্যাট হ্যাজ ফিল্ড মাস অফ হিজ ওয়ার্ক। এবং এখান থেকে তিনি অনেক কিছুই নির্যাস পেয়েছেন বা এলিমেন্ট পেয়েছেন, যেগুলো তিনি তার লেখনীর মধ্যে ইনক্লুড করেছেন। এখন
মানে এগুলো জাস্ট সিম্পল কথাবার্তা। জি স্যার, ওই যে ইয়োর বা ওরটা সম্পর্কে বেশি হ্যাঁ, দেওয়া আছে বেশি আছে, এছাড়া এইটুকুনি। এখানে আর তেমন কিছু নেই এখন। ওর ছাড়াও আর তেমন কথাবার্তা নেই, জাস্ট ওইগুলোকে আমাদের নাটকে কীভাবে আছে সেটা বলা হয়েছে। বলতেছে ইউরোপিয়ান রিলেভেন্ট টু হিজ ওয়ার্ক অ্যাজ অ্যান আর্টিস্ট হু ইউজেস ওয়েস্টার্ন ফর্মস। তিনি যেহেতু ওয়েল এডুকেটেড ফ্যামিলি, তাহলে ওয়েল এডুকেটেড ফ্যামিলি, তাহলে মেনলি আমাদের যে মেন ক্যারেক্টার আছে লাকুল্লে, এটা কি তাহলে তারই চিন্তাভাবনাকে রিপ্রেজেন্ট করে কিনা বলো তো? জি স্যার। রাইটারের, হ্যাঁ রাইটারের রিপ্রেজেন্ট করছে কিন্তু। হ্যাঁ, তা বলছে হি হি ক্যান বি কনসিডার্ড আ ভিকটিম অফ কলোনিয়ালিজম অ্যাজ হি উইটনেস ইউরোপিয়ানস ট্রাইং টু চেঞ্জ হিজ ইউরোপীয় কালচার টু ফিট দেয়ার ওন। হ্যাঁ, অতএব তার একটা চিন্তাভাবনা যেটা হচ্ছে ইউরোপিয়ান কালচার, সেই ইউরোপিয়ান কালচার বা কলোনিয়াল যে কালচারটা, সেইটা লাকুল্লের মাধ্যমে তিনি তার নাটকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, তাই না? যে কিভাবে তার চলমান কালচারকে আস্তে 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 দমন করার চেষ্টা করা হচ্ছে। তারপর হি অ্যাকনোলেজ দ্য ডেঞ্জার্স অ্যান্ড এভিলস অফ কলোনিয়ালিজম। হি ওয়াজ অ্যাংশাস অ্যাবাউট এভরি পার্সন দ্যাট হ্যাজ বিন হার্ড ফ্রম কলোনিয়ালিজম। হ্যাঁ, কলোনিয়ালিজমের মাধ্যমে যে মানুষগুলো প্রভাবিত হচ্ছে। তারপর যে সোয়িঙ্কা সিজ দ্য আফ্রিকান আর্টিস্টিক অর কালচারাল এসেন্স আইদার অ্যাবসেন্ট ফ্রম অর ডিপেন্ড আপন ওয়েস্টার্ন আইডিয়াস, বাট আফ্রিকা হ্যাজ বিন ফোর্সড ইন্টু সাইলেন্স। হ্যাঁ, আস্তে আস্তে কী করা হচ্ছে, আফ্রিকান কালচারগুলোকে সাইলেন্স করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ফোর্সফুলি সেগুলোকে দমন করা হচ্ছে। ওয়েস্টার্ন আইডিয়াস বাট আফ্রিকান হ্যাজ বিন ফোর্স ইন্টু সাইলেন্স। হ্যাঁ, বাট নেভার ডিনাইড ইটস ওন বিং। ইন দিস সেন্স সোয়িঙ্কা ইজ আ পোস্ট কলোনিয়াল রাইটার। তার মানে তিনি পোস্ট কলোনিয়াল কেন বলা হচ্ছে? পোস্ট আর প্রি কি? পোস্ট মানে হচ্ছে তিনি সাপোর্ট করেছেন কাকে? নিজস্ব কালচারকে না কলোনিয়াল কালচারকে? কোনটাকে? ওয়েস্টার্ন কালচারকে? নিজস্ব Colonial. কালচারকে। হ্যাঁ, নিজস্ব কালচারকে। নিজস্ব কালচারকে তিনি সাপোর্ট করেছেন, তাই না? বি হলে কলোনিয়াল। এবং তিনি মেইনলি চেষ্টা করেছেন ওইটার এসেন্সগুলোকে ধরে রাখতে, এবং তিনি সেটাকেই ফুটিয়ে তুলেছেন। বলছে সোয়িঙ্কা ইন্টেন্ডস টু শো দ্যাট আফ্রিকান পিপল হ্যাভ রিচ কালচারাল ট্রেডিশন অ্যান্ড সিস্টেমস অফ থট দ্যাট ক্যান বি কনসিডার্ড অ্যান অল্টারনেটিভ টু ইউরো আমেরিকান ট্রেডিশন। হ্যাঁ, হি অলসো ক্লেমস দ্যাট আফ্রিকান, তাহলে ইউরো আমেরিকান কেন বলা হচ্ছে? কারণ ওয়েস্টার্ন বলতে আমরা প্রধানত ইংল্যান্ড, তাই তো, জার্মানি, এই যে ইউরোপটাকে যেমন বুঝি তেমনি আমেরিকাকেও কিন্তু বুঝে থাকি। কারণ আমেরিকা এবং সাথে সাথে এই ইউরোপিয়ান কালচারগুলো একই ধরনের, কারণ এগুলো হচ্ছে কি সবগুলো কোন ধর্মীয় কালচার? এদের অধিকাংশই খ্রিস্টান। হ্যাঁ ক্রিশ্চিয়ান রিলিজিয়াস খ্রিস্টান। কালচার, তাই তো। এই জন্য এটা হচ্ছে কি মোটামুটি ইংল্যান্ডের যে প্রভাব তৎকালীন সময় ছিল, হিস্ট্রি আমরা যখন পড়ছি তখন আমরা বুঝবো যে সেইটা যেহেতু, এবং ইংল্যান্ডের বা ইউরোপিয়ান মানুষ দ্বারাই আমেরিকান দেশটা গঠিত, তাই না? অতএব ওদের মধ্যে কালচারটা একই, তো সেটাকে তিনি একসাথে বোঝাতে যাচ্ছেন। হ্যাঁ, যে তিনি চেষ্টা করেছেন যে ইউরো আমেরিকান যে ট্রেডিশন সেটার অল্টারনেটিভ হিসাবে তিনি আফ্রিকান কালচারকে বিশেষভাবে বিবেচনা করতে, যেটা একটা রিচ কালচার, এটাকে সহজে আমাদের বাদ দেওয়া ঠিক হবে না। যেমন আমাদের নিজস্ব কালচার আছে কি না? বাঙালি কালচার। জি স্যার। জি স্যার। বাংলাদেশি হিসাবে কি আমাদের নিজস্ব কালচার আছে, না বাঙালি হিসাবে আমাদের কালচার আছে বলো তো? বাঙালি হিসেবে। বাঙালি হিসেবে। বাঙালি হিসেবে। বাঙালি হিসেবে, তাই না? বাঙালি হিসেবে ভাষাভিত্তিক আমরা একটা জাতি, এবং সেই ভাষাভিত্তিক জাতি হিসেবে কিন্তু আমরা ভাষা দিয়ে একটা দেশ তৈরি করেছি। তাহলে ভারতীয় যে বাঙালি আছে তারা আর আমরা বাংলাদেশের বাঙালিটা কি এক? হ্যাঁ, না স্যার। না স্যার। হ্যাঁ, আমরা কিন্তু এক না, তাই না? আমরা দেখো কিছু কিছু বাঙালি কালচার যেটা ভারতীয়রাও পালন করে, আমরাও পালন করি, যেমন হচ্ছে তার ভিতরে বৈশাখী উৎসব একটা, তাই না? বা বিভিন্ন ধরনের মানে মাস ভিত্তিক যে উৎসবগুলো, তাই না? সেগুলো কিন্তু আমাদের ভারত এবং বাংলাদেশের বাঙালি কালচার। কিন্তু বাংলাদেশি কালচার কোনগুলো হবে? বাংলাদেশ জন্মের পর যেগুলো সৃষ্টি হয়েছে, সেটা মুক্তিযুদ্ধ মাধ্যমে হোক বা এই দেশ পরবর্তী সৃষ্টি হোক, সেরকম। তবে আমরা বাঙালি কালচারের থেকে আমরা আসলে বাংলাদেশি কালচারে খুবই পোর, আমাদের নিজস্ব কালচার নেই। যেমন হচ্ছে সৌদি আরব যে মানে দেশ একটা, আর আরব কান্ট্রি বলতে কি কি বোঝায়? আরব কান্ট্রি বলতে আমরা কি সৌদি আরবকে বুঝি, না আরবীয় ভাষায় কথা বলে যে দেশগুলো সেগুলোকে বুঝি? আরবি আরবি ভাষায়। সেইটাকে এটা দেখা যাচ্ছে যে অনেকগুলো দেশ আছে যেখানে তাদের ভাষা হচ্ছে আরবি, তাই না? অতএব সেই দেশগুলোকে বুঝছে। তাহলে আবার সৌদি আরবের কালচার, আবার ইরানি কালচার বা ইরাকি কালচার কি এক না ভিন্ন? ভিন্ন, ভিন্ন। আবার দেখা যাচ্ছে ভাষা ভিত্তিক আবার ভিন্নতা না, একরকম থাকতে পারে। ইসলাম ধর্মের যারা আছে, আবার ইসলামের মধ্যে যেহেতু আবার দুটা তিনটা ভাগ আছে, তাই না? আমাদের দুটো ভাগ আছে, শিয়া সুন্নি, সেখানে নিয়ে একটা ঝামেলা আছে। তো এরকমভাবে বিভিন্ন ধরনের বৈচিত্র্যতা কিন্তু আছে। তো
তো যে যে দেশে বসবাস করে, যে যে কালচারে বসবাস করে, নিশ্চয়ই সেটার প্রতি একটা সফট কর্নার সবার থাকবে। তাই বলছে দেখো, হি অলসো ক্লেমস দ্যাট আফ্রিকান রাইটার্স শুড ইনসার্ট অ্যান আফ্রিকান ওয়ে অফ লিভিং অ্যান্ড থিঙ্কিং। তাই বলতেছে যারা আফ্রিকান রাইটার, আমরা শিক্ষা দিকে উন্নত হতে পারি, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের চিন্তায়, আমাদের জীবনধারায় এবং তাদের রিচুয়ালস, ট্রেডিশন, রাইটস, বিলিফস, কাস্টম সবগুলোতে আমাদের উচিত আমাদের নিজস্ব কালচারকে ইনক্লুড করা। ইন অর্ডার টু প্রজেক্ট অ্যান আফ্রিকান পার্সপেক্টিভ অ্যাজ উই ক্যান অবজার্ভ ইন দ্য ভিক্টোরিয়াস ম্যানার ইন দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। তাই না? তাহলে লায়ন অ্যান্ড দ্য জুয়েলে কোন কালচার জয়ী হলো বলো? কলোনিয়াল বা ওয়েস্টার্ন কালচার জয়ী হলো নাকি আসলে আফ্রিকান বা ইউরোপীয় কালচারই জয়ী হলো? কারণ আফ্রিকান কালচার। আফ্রিকান কালচার কালচার কিন্তু জয়ী হয়েছে, তাই না? হ্যাঁ, তাই এইভাবে তিনি বলতে চাচ্ছেন যে আমাদের নিজস্ব কালচারের দ্বারা ওয়েস্টার্ন কালচারকে দমন করতে হবে। তা না আমরা পুরোপুরি আমরা ওয়েস্টার্ন কালচারের সাথে যদি দমে যাই তাহলে আমরা আমাদের নিজস্বতা পাবো না কিন্তু। তাই বলছে দেখো, উইদিন দ্য প্রাইমারি অ্যাংলোফোন ফিল্ড অফ পোস্ট কলোনিয়াল স্টাডিজ। অ্যাংলো বলতে আমরা কি বুঝি জানো? অ্যাংলো ইংরেজি ভাষা, ইংরেজি, তাই না? হ্যাঁ, ইংরেজি। অ্যাংলোফোন কেন বলা হচ্ছে? কারণ ভাষায় ওই ইংল্যান্ডের একটা টান, একটা চলে আসছে কিন্তু। দ্য অ্যানালাইসিস অফ আফ্রিকান কালচার হ্যাজ লার্জলি মিন্ট দ্য অ্যানালাইসিস অফ রাইটিং ইন ইংলিশ। তাই তো আফ্রিকান কালচারকে যখন আমরা ইংলিশ কালচার দিয়ে লিখছি তখন কি আর নিজস্বতা থাকবে বলো তো? আমরা যখন একটা জিনিস ভাবো, অব্র দিয়ে বাংলা লেখা আর হচ্ছে বিজয় দিয়ে বাংলা লেখা, কোনটাতে বাংলার নিজস্বতা আছে, অব্রতে না বিজয়ে? অব্র দিয়ে যখন আমরা বাংলা লিখছি তখন কি ইংলিশ ফন্টে বাংলা লিখছি না আমরা, মানে ইংলিশ মতো করে বাংলা লিখছি না? হ্যাঁ, আমি বলতেছি TOMA তাই না? তাহলে তোমাকে হয়ে যাচ্ছে, তোমাকে অনেক সময় বাংলা লিখতে তো আমি ইংলিশে লিখি আর বাংলায় বলে কি তো তয়কার, ময়াকার, কয়েকার, এটা আমি বাংলাতে বিজয় দিয়ে লিখতাম। তাহলে আমরা অধিকাংশই অভ্র দিয়ে যখন লিখি তখন সমস্যাটা হয়ে যাচ্ছে কি, আমরা আমাদের ওই বাংলা বানানগুলো আর খেয়াল করতেছি না, তখন ইংলিশ দিয়ে বাংলা বানানটাকে আসার চেষ্টা করছি। তাহলে অটোমেটিক এখানে একটা কি হচ্ছে, একটা মানে সংকরায়ন ঘটতেছে কিন্তু। তো এরকমভাবে যখন আমরা কোনো কিছু ইংলিশ দিয়ে লিখতে যাব তখন অবশ্যই আমাদের নিজস্বতা আস্তে আস্তে হারিয়ে যাবে। তাই আমার মনে হয় যে বিজয়কে আরও বেশি মানে করা উচিত, ডেভেলপ করা উচিত, যাতে আমরা অনলাইন মিডিয়াতে ওটা সহজ ইউজ করতে পারি। কারণ বিজয়টা অনলাইন মিডিয়াতে মানে না করলে ব্যবহার করা যায় না, কনভার্টের মাধ্যমে, তাই না? কনভার্ট না করলে ব্যবহার করা যায় না, কিন্তু অব্রটা আমরা সহজে ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমরা বাঙালিরা একটু পিছিয়ে আছি, আমরা নিজস্বতাটাকে ধরে রাখার জন্য খুব একটা উৎসাহী না। আমরা একটা লস প্রজেক্টের জাতি, হ্যাঁ, আমরা একটা ঘুষখোর জাতি। আমরা চাই অন্যকে লাভ দিয়ে আমরা নিজেরটা লস করতে। হ্যাঁ, বাংলাদেশের অধিকাংশ প্রজেক্ট যেখানে বলতো বাংলাদেশের নিজস্ব সরকারি অফিসগুলো সব লস প্রজেক্ট, ট্রেন বলো, বাস বলো, তারপরে তোমার মোবাইল ফোন বলো। কারণ কি, তারা এরা খেয়ে দিয়ে অন্যকে লাভ দিচ্ছে যাতে ওদিকে গ্রামীণ ফোন ভালো চলতে পারে, বাংলা লিঙ্ক চলতে পারে। টেলিটকের নাকি টাওয়ারই পায় না, আমি তো টেলিটকারটা আছে, ওর নাকি কাজই হয় না, মানুষ ব্যবহারই করে না। হ্যাঁ, ওয়ারিট তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এমবি চালাতে গেলে ও দেখা যাচ্ছে একটু অজপাড়ায় গেলে তার নেটওয়ার্ক পায় না, অথচ এটাই ভালো হওয়া উচিত ছিল। হ্যাঁ, এটা লিডিং যে ব্যান্ডউইথ, এটা আবার সরকারি চাকরির মধ্যে রাখা দিছে। হ্যাঁ, যে ব্যান্ডউইথ বিক্রি করে তার নাকি সংসার চলে না, ব্যাপারটা এরকম। হ্যাঁ, মানে বাংলাদেশের এরকম, যে অন্যদেরকে পরিচালনা করে তারই নাকি পেট চলে না। তুমি বিআরটিসির গাড়িগুলো দেখো কেমন, মনে হচ্ছে জঘন্য লক্কর গাড়ি, রং থাকে না ঠিক মতো, যত্ন হয় না ঠিক মতো। হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতে এই, তার মানে কি আমাদের নিজস্ব বিষয়গুলোর প্রতি আমরা উদাসীন। আর এর জন্য কারা? আমরা বাঙালিরাই দায়ী। হ্যাঁ, তুমি যদি কাউকে সুবিধা দাও, তুমি যদি অন্যের সুবিধা নিয়ে তুমি যদি অন্যকে দিয়ে দাও, তাহলে তো তারা নিতে চাইবেই। তুমি তোমার প্রতি কতখানি ভালোবাসা দেখাও, এই জায়গাটা আমরা খুবই। তাই বলছে আফ্রিকান আগে নিজে ঠিক হতে হবে। হ্যাঁ, নিজেকে ঠিক করতে হবে। আমি যদি অন্যের দ্বারা পটে যাই তাহলে তো আমাকে তারা পটাবেই, অন্যরা তো আমাকে পটাবেই। তুমি নিজের জায়গায় স্টিক থাকো। যেমন ফ্রান্সিস বেকন তার গ্রেট প্লেসের কথাই বলেছে যে তোমাকে ঠিক থাকতে হবে। তোমাকে যদি ঠিক থাকো, কিসে তোষামদি, কে তোমাকে এসে তোষামদ করবে, কে তোমাকে এসে নড়াবে? তুমি যদি ঠিক না থাকো তো তোমাকে বাতাসে নড়িয়ে দিবে। ঠিক আছে, তোমাকে ওই যে যেরকম চাঁদাবাজিটা, মানুষ চাঁদা দিচ্ছে কেন তাইলে? হ্যাঁ, দিচ্ছে দেখি তোরা নিচ্ছে। হ্যাঁ, তুমি প্রতিবাদ করো, একটু করো। আর সমস্যা বললাম তো, এই যে সরকার আছে, পৃষ্ঠপোষকতায় আছে আমাদের সব, একটা সরকার আসে যারা পৃষ্ঠপোষকতা দেয়। এখানেও আমরা একটু দুর্বল, মানে আমরা আমাদেরকে ঠকাচ্ছি। আলটিমেটলি অন্যরা কেউ ঠকাচ্ছে কিনা আমি জানি না, আমরাই আমাদের ঠকাচ্ছি। এটা হলো আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, আমরা ঠকবাজ। যাও, তাও এ চাচ্ছে যে আমরা চেষ্টা করতে নিজস্ব কালচারকে, নিজস্ব বিষয়গুলোকে ধরে রাখতে। যাক, আফ্রিকান লিটারেচার হ্যাজ ফোকাস সামটাইমস অন দ্য পোস্ট
সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড, তাই না? পোস্ট ওয়ার পিরিয়ড মানে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী। হ্যাঁ, দো আফ্রিকান লিটারেচার হ্যাজ এমার্জ স্লোলি ইন দিস পিরিয়ড অ্যাজ আ রেসপন্স টু দ্য টিরেনি অফ কলোনিয়ালিজম। মানে কেউ সরাসরি কলোনিয়ালিজমকে প্রতিবাদ করেছে, আবার কেউ এরকমভাবে গল্প দিয়ে, মানে সরাসরি না পারলেও গল্পের মাধ্যমে বোঝাতে চেষ্টা করেছে যে আমরা আফ্রিকান কালচার পছন্দ করি, আমরা ওয়েস্টার্ন কালচারকে গুরুত্ব দিই না। ঠিক আছে তো? তাই বলছে ইন রেসপন্স অ্যান্ড রিয়াকশন টু কলোনিয়ালিজম সাম মুভমেন্টস অকার্ড সাচ অ্যাজ ন্যাশনালিস্ট মুভমেন্ট বা পোস্ট কলোনিয়াল মুভমেন্ট, এই মুভমেন্টগুলো কিন্তু হয়েছে। অ্যাকর্ডিংলি পোস্ট কলোনিয়ালিজম হ্যাজ সাম ব্রাঞ্চেস হুইচ ইনক্লুডস, দেখো, এথনোসেন্ট্রিসিটি। এথনোসেন্ট্রিসিটি মানে হচ্ছে নিজস্বতা, নাকি? ইউরোসেন্ট্রিসিটি মানে হচ্ছে যারা ইউরোপ কেন্দ্রিক, হ্যাঁ, ইউরোপ কেন্দ্রিক। তারপর হচ্ছে সাইনোসেন্ট্রিক। সাইনো বলতে আমরা কি বুঝি? সাইনো মানে হচ্ছে, দেখো, চীন, ওটা চাইনিজ, তাই না, চীন চাইনিজ। কেন্দ্রিক। আফ্রোসেন্ট্রিক মানে হচ্ছে আফ্রিকার কেন্দ্রিক, তাই না? এথনোসেন্ট্রিক মানে হচ্ছে বিভিন্ন এথনিক যে গ্রুপ আছে সেই কেন্দ্রিক। এরকম যেমন গ্রুপ রয়েছে তেমনি জাতিগত। আফ্রোসেন্ট্রিক একটা ব্যাপার কিন্তু চলেছে, মানে আমরা আফ্রিকাকে গুরুত্ব দিব। হেয়ার অথর্স অ্যাকর্ডিং টু দেয়ার অরিজিনাল প্রেফারেন্সেস মে চুজ ওয়ান অফ দিস মেথডস টু রাইট দ্য লিটারেচার। অর্থাৎ তিনি এই যে নাটকটা লিখেছেন তিনি কেন লিখছেন? হ্যাঁ, নাটকটা পড়তে গিয়ে আমাদের একটু মাঝে মাঝে কিছু বিষয় নিয়ে খারাপ লেগেছে যে এরকম কালচার ওখানে, কিন্তু ওখানকার কালচার এটা ছিল, হ্যাঁ, হাজার হাজার বছর ধরে এভাবেই চলে আসছে। এবং এই কালচারটাকে তারা কি করে, মানে ওন করে, হ্যাঁ, তারা নিজের কালচার বলে মনে করে, তারা এটাকে গ্রহণ করেছে। হ্যাঁ, দ্যাটস দোজ হু পিক, দেখো, আফ্রোসেন্ট্রিসিটি অ্যাজ দেয়ার মেথড ট্রাই টু রাইট অ্যাবাউট আফ্রিকান কালচার। অতএব যারা এই আফ্রোসেন্ট্রিসিটি গ্রহণ করেছে তারা কি করছে, ওই কালচার দিয়ে তারা লেখালেখি শুরু করেছে, তাই না? লিখতে চাচ্ছে তাদের ধর্ম, তাদের বিশ্বাস, তাদের ট্র্যাডিশন, এগুলো দিয়ে তিনি চেষ্টা করেছেন যে আমার লেখালেখির মধ্যে তুলে ধরতে। আমি আর ইউরোপকে তুলে ধরবো না, আমি চেষ্টা করবো যেমন ইউরোপকে তুলে ধরতে গিয়ে, ইউরোপিয়ান রাইটার হতে গিয়ে আমাদের একজন বাঙালি কবি অনেকভাবে ঠকছে। সে কে? মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ, তিনি চেয়েছিলেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তিনি ইউরোপিয়ান ভাবতে চাইবেন, ঠিক অনেকটা কেমন বলো তো? একটা গল্প আছে না, একটা গল্প আছে, আমরা কি মনে প্রাণে ইউরোপ হতে পারবো? আমি কখনো হতে, আমি খ্রিস্টান তাই বলে কি আমি ইউরোপিয়ান? বলো তো। না নো স্যার। না, হ্যাঁ, আমি বাঙালি, আমার ধর্ম আমি যাই পালন করি না কেন আমার মধ্যে আমার বাংলাদেশি, আমার বাঙালি বৈশিষ্ট্য থাকবে। আমি যদি এখন খ্রিস্টান বলে, হ্যাঁ, আমি এখন ভং সাজতে চাই, ইউরোপিয়ান সাজতে চাই, ইউরোপীয় পোশাক পরতে চাই, ইউরোপীয় খাবার দাবার করতে চাই, তাহলে কি হবে? মানাবে? সেই ময়ূরের কি কাকের ময়ূরের পাখনার মতো হবে না ব্যাপারটা? হ্যাঁ, ওইরকম একটা ব্যাপার। তা তিনি তাই করতে চেয়েছিলেন যে তিনি ফ্রান্সে গেলেন, হ্যাঁ, গিয়ে মোটামুটি তো না খেয়ে মরা অবস্থা তার। হ্যাঁ, শেষে সে বাঙালি কালচার করলো, তাই না? সে যে হিন্দুত্ব, আগে যে হিন্দু ধর্মে ছিল, সনাতন ধর্মে ছিল, সেই কালচার দিয়ে, দেখো, মেঘনাথবধ কাব্যসহ আরও যেগুলো লেখালেখি করছে তিনি বাংলা সাহিত্যে কিন্তু নাম করিয়েছেন, কিন্তু ইংরেজি সাহিত্যে করতে গিয়ে নাম করাতে পারেননি। অতএব নিজস্বতা সবচেয়ে বড় জিনিস, সাহিত্যের ক্ষেত্রে নিজস্বতা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এখানে নিজস্বতাকে ত্যাগ করে, কারণ আমার স্বপ্নে, আমার মানে কি বলবো, আমার রক্তে, আমার বিশ্বাসে সব কিছু আমি বাঙালি, ঠিক আছে তো? আমার বাংলাদেশি বৈশিষ্ট্য থাকবে। আমি আবার ভারতীয় না, আমি ভারতীয় না, কিন্তু আমি বাঙালি, বাংলাদেশি বাঙালি। আমি ভারতীয় বাঙালি না, তাদের মতো কথা বলি না, তাদের মতো আমি খাই না, কিন্তু আমার মধ্যে আমার বাঙালিয়ানা আছে। অতএব এই বাঙালিয়ানা হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, সবার বাঙালিয়ানা একই ধরনের, একই রকম কিনা। তোমরা আমাকে তো চিনবে না যে আমি খ্রিস্টান না মুসলিম না হিন্দু, চেনা যাবে আমাকে, কারণ আমি একজন বাঙালি। প্রথমত ধর্ম দিয়ে ধর্মের বৈশিষ্ট্য মানুষের ভিতরে পোশাকই আসতে পারে, কিছু পোশাকই আসবে, খাওয়া দাওয়া আসবে, কিন্তু আমি মানুষ হিসাবে আমাকে দেখে তো কেউ চিনবে না, কারণ আমার মধ্যে বাঙালি বৈশিষ্ট্য আছে, তাই না? তো ব্যাপারটা ঠিক এরকম। তাই বলছে এখানে তিনি এটাই চাচ্ছেন যে মেথড টু ট্রাই, দেখো, রাইট অ্যাবাউট আফ্রিকান কালচার ট্রেডিশন, এই কথাগুলো একটু ঢোকানোর চেষ্টা করতে হবে আমাদের লেখালেখির ভিতরে। শুধু গল্প লিখলে কিন্তু কোশ্চেন আনসার হয় না, ঠিক আছে? শুধু একটা গল্প সামারি লিখে গেলে কিন্তু স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন আনসার হয় না, তোমাকে এগুলো যুক্ত করতে হবে, অ্যাড করতে হবে। এবং যখন ওই ধরনের কোশ্চেনগুলো তোমাকে দেওয়া হবে, এখন যেহেতু কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে, হ্যাঁ, সরাসরি কোশ্চেনের পরিমাণ কিছুটা কম দেওয়া হচ্ছে, প্রত্যেকবারই কম আসে, কিন্তু এখন আরেকটু মানে ডিপে যাওয়া হচ্ছে, এই জন্য এই বিষয়গুলো সম্পর্কে আমাদের পড়ে ধারণা নিতে হবে। যাই তাই বলছি, ইন অর্ডার টু ডেমনস্ট্রেট হেরিটেজ অ্যান্ড এক্সপ্রেস প্রাইড অ্যাজ দে ক্যান রেসিস্ট দেখো, ইউরোসেন্ট্রিসি, তারা রেসিস্ট করতে যাচ্ছে, হ্যাঁ, নিজস্ব হেরিটেজ এবং নিজস্ব প্রাইডকে ডেমনস্ট্রেট বা এক্সপ্রেস করার মাধ্যমে তারা চাচ্ছে ইউরোসেন্ট্রিসিটিটাকে রেসিস্ট করতে, বাধা দিতে, হুইচ রিফ্লেক্টস আপন আ কলোনিয়াল এক্সপেরিয়েন্স। হ্যাঁ, তারপরে কি বলছে, অ্যাফ্রোসেন্ট্রিসিটি ইজ আ ওয়ার্ল্ড ভিউ দ্যাট এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ আফ্রিকান পিপল ইন কালচার। আফ্রিকান পিপলকে, তাদের কালচারকে তুলে ধরার এখানে কিন্তু ব্যাপারটা এসেছে। এবং ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি অ্যাজ অ্যান আইডিওলজি অ্যান্ড পলিটিক্যাল মুভমেন্ট ইট সিক্স টু অনার দ্য আইডিয়া দ্যাট ব্ল্যাকনেস ইটসেলফ ইজ আ সেট অফ এথিক্স। তাই তো, ব্ল্যাকনেস, মানুষের গায়ের রঙও এক ধরনের
এথিক্স, এক ধরনের বিশ্বাস, এক ধরনের নীতিনৈতিকতা। সুতরাং টু বি ব্ল্যাক ইজ টু বি এগেনস্ট অল ফর্মস অফ অপারেশন, র্যাসিজম, ক্লাসিসিজম, প্যাট্রিয়টিজম, এইরকম যা আছে আর কি, বা হোয়াইট রেশিয়াল ডমিনেশন। অতএব আমি যখন ব্ল্যাক, তখন আমার ব্ল্যাকের মানে বিরুদ্ধে যত রকমের অপ্রেসিভ ফর্মগুলো আছে, সেটা রেসের মাধ্যমে হোক, সেটা ক্লাসের মাধ্যমে হোক, সেটা হোয়াইট রেশিয়াল ডমিনেশনের মাধ্যমে হোক, আমাদের সব কিছুকে কী করতে হবে? প্রতিবাদ করতে হবে। আমি যদি ওদের বিরুদ্ধে না যাই, তাহলে আমি আমার নিজস্বতা হারাবো, আমি আমার নিজস্ব কালচারকে হারাবো। সাম আফ্রিকান রাইটার্স হ্যাভ গন বিয়ন্ড দ্য লাইন্স অফ রাইটিং অ্যাবাউট আফ্রিকা, generally to draw on African raw materials and information, and furthermore they have used information for their own specific ethnic groups to illustrate cultural ethos. এবং বাকি যারা আছে, আরও রাইটার আছে, তারা কি করেছে? নিজ যে সকল, তারা যে স্পেসিফিক গ্রুপের মানে সদস্য, তারা সেখান থেকে ইনফরমেশন নিয়েছে, তারা সেখান থেকে ম্যাটেরিয়াল গ্রহণ করেছে, করে নিজের মানে রাইটিংয়ে কিন্তু দেওয়ার চেষ্টা করেছে। যেহেতু আমরা আফ্রিকান কালচারটা পড়ছি না, আমরা ইউরোপিয়ান কালচার পড়ছি, তো এখানে আমরা কিছু আফ্রিকান কালচারের রাইটিং পাবো। যেমন চিনুয়া আচিভি, এটার আমরা পাবো। ফর এক্সাম্পল, চিনুয়া রাইটস অ্যাবাউট ইগবো বিকজ হি ইজ আ মেম্বার অফ দ্য গ্রুপ, ইগবো গ্রুপ, তাই না? আবার লাইকওয়াইজ ওলিসোইঙ্কা uses and writes about European rituals and beliefs to reveal his roots. এখন যদি আমরা বাংলায় লিখতে চাই, বাংলা কালচারে লিখতে চাই, তাহলে এরকম রাইটার আমরা রবীন্দ্রনাথ পেয়েছি, নজরুল পেয়েছি, তাই না? এছাড়াও আরও যারা বাংলাদেশি রাইটার রয়েছে, তারা কি কোন কালচারে লিখছে? তারা নিশ্চয়ই বাংলাদেশি কালচারে লিখেছে, তাই না? বাংলাদেশি বিশ্বাসে লিখেছে। বা এখানে বাংলাদেশে কি যেমন এখানে একটা জিনিস ভাবো, এই যে ইউরোপিয়ান কালচার পড়ছি, এই কালচারের ভিতরে কিন্তু আমরা শুধুমাত্র ক্রিশ্চিয়ান কালচার পাচ্ছি আর প্যাগান কালচার পাচ্ছি, কারণ ওই দুটার ভিতরেই ইনক্লুডেড ছিল। কিন্তু এই ইউরোপিয়ান রাইটারদের মধ্যে আমরা অন্য কোনো ধর্মের, হিন্দুইজম বা ইসলামের কিন্তু কোনো রাইটিং কিন্তু আমরা পাচ্ছি না। কিন্তু যখন আমরা আবার বাংলাদেশি কালচারে পড়ছি বা বাংলাদেশি রাইটারদের পড়ছি, ওখানে কিন্তু আবার হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবই আসতেছে, কারণ এখানে একটা ইন্টারমিক্সিং ঘটেছে, তাই তো? একসাথে বসবাস করার একটা প্রক্রিয়া ছিল, এই জন্য কিন্তু ওগুলো লেখা হচ্ছে। কিন্তু দেখাচ্ছে যে তোমার ইউরোপে বসবাস করে বাঙালি রাইটাররা মানে ফ্লারিশ করেছে খুব কম, এই জন্য ওদের ভিতরে ওই জায়গাটা আসেনি। যারা লিখছে তারা সবাই ক্রিশ্চিয়ান রাইটার, এবং তারা অন্য ধর্মকে সেভাবে দেখেনি বা পায়নি বা টাচ পায়নি বলে সেই বিষয়গুলোর কালচার কিন্তু আমাদের ভিতরে নেই, বা ওই জিনিসগুলো কিন্তু আসেনি। আবার দেখো, তুমি একটা জিনিস ভাবো, লার্নিং গ্রিপ পড়েছিলাম না আমরা? লার্নিং গ্রিপ পড়েছিলাম জি স্যার। ফার্স্ট ইয়ারে। ওখানে কি রাইটার কিন্তু একজন, কি বলবো, রাইটার একজন কোন ধর্মের? তিনি স্যার উনি বাঙালি। কায়সার হক, মুসলিম ধর্মের। কিন্তু দেখো, উনি কিন্তু ওখানে ক্রিশ্চান একটা অ্যালিউশন দিয়েছেন, শব্দ ইউজ করেছেন। কোনটা বলতে পারবা? ক্রুসিফিকশন, তাই তো? ক্রুসিফিকশন, এই কথাটা কিন্তু তিনি ওখানে বলেছেন। হ্যাঁ, মানে এটা কেন? কারণ হয়তো তিনি ওই কালচার সম্পর্কে পরিচিত, ওই শব্দ সম্পর্কে পরিচিত, এবং ওটা ওই ওয়ার্ডটা দিলে হয়তো তার ওই সময়ের মানসিক অবস্থাটা বোঝানো যাবে। কিন্তু যারা পড়বে এই রাইটিংটা পড়বে, তারা ওই শব্দের সাথে কি পরিচিত? বলো তো, বাংলাদেশে কি অধিকাংশ যারা পড়বে তারা কি সাথে পরিচিত? পরিচিত না। তাহলে তো ঘটনাটা উল্টে যাচ্ছে। তাহলে তিনি কেন তার নিজস্ব কালচারকে ইউজ করলেন? তাহলে তো তিনি যদি বাংলাদেশের কালচারকে ইউরোপিয়ান কালচার দিয়ে বোঝাতে চান, তাহলে বাঙালিরা বুঝবে? বোঝা সম্ভব? বলো, অনেক ক্ষেত্রে কিন্তু কঠিন হয়ে যায়। অতএব ওই জন্য বললাম যে যেখানে ওখানে, ওই জন্য আমরা ওইটা একটু মাথায় ক্যাচ করেছে যে ওখানে তিনি তার নিজস্ব কালচারের বা ধর্মের ব্যাপারটা আনতে পারতেন। এমনকি তিনি কিন্তু দেখো প্রথম দিকে যে ওই যে মানে দাদি মারা যাওয়ার পর ওখানে যে স্ক্রিপচারের কথা বলা হয়েছে, ওখানে কিন্তু তিনি ধর্মীয় কোনো নিজস্বতা রাখেননি, তার নিজস্ব ধর্মীয় কিন্তু ব্যাপারটা আনেননি। তিনি কিন্তু শব্দ চয়নের মাধ্যমে ওটাকে কিন্তু এড়িয়ে গেছেন। ওটি তো সরাসরি দিতে পারতেন, তাই না? ওখানে কিন্তু তিনি মৌলবী বা এই জাতীয় শব্দগুলো আনতে পারতেন না। আনলে পরে কি দেখাচ্ছে আরও বুঝতে সহজ হতো আমাদের বাংলাদেশি মানুষদের জন্য, বাংলাদেশি ইয়াদের জন্য, কিন্তু ওইগুলো কিন্তু তিনি এড়িয়ে গিয়েছেন। হ্যাঁ, তাই এরকম ব্যাপারটা যে তিনি তো বলতে চাচ্ছে যে যখন আমরা আমাদের একটা সাহিত্যকর্ম রচনা করব, তখন অবশ্যই আমাদের নিজস্বতা থাকতে হবে, নিজস্ব কালচার দ্বারাই এটাকে রিপ্রেজেন্ট করতে হবে। তো এখানে সেটা বলছে যে ইন ইউরোপা ফোক টেলস দেয়ার ইজ অফেন অ্যান ইনোসেন্ট মেইডেন হু ইজ চার্মড বাই হ্যান্ডসাম স্ট্রেঞ্জার হু লেটার চেঞ্জেস টু অ্যান, দেখো, অগ্রি, তাই তো? অগ্রি কি জিনিস বলো? রাক্ষস বা খারাপ লোক। আরে বাবা, কি আছে, বাংলা হয়ে আছে কেন?
আরে ভাই রে। দেখো আ ম্যান ইটিং জায়ান্ট, তাই না? মানে এরকম গল্প আমরা শুনেছি, অনেক গল্প কিন্তু আমরা এরকমটা জানি ইউরোপিয়ান। যেমন আমরা ক্যানিবালিজম জানি। ক্যানিবালিজম কি? এই ব্ল্যাক বা আফ্রিকান, এটা এক ধরনের ট্রেডিশন কিন্তু মানুষ খায় যারা। মানুষ খাওয়া, মানুষ খাওয়া, তাই না? তা হচ্ছে এরকম গল্প পরিচিত আছে আমাদের। যেমন গল্প আছে না, রাক্ষস খোকসের গল্প আমরা দাদা দাদির মুখে শুনছি কিনা? হ্যাঁ, আমরা কিন্তু শুনছি। জি শুনছি। ওইরকম কি রাক্ষস টাক্ষস আসলে আছে? আমরা কিন্তু রাক্ষসের কালচার জানি বা এরকম গল্প জানি, যেগুলো আমার দাদা দাদিরা বলতেন, কিন্তু কই এখন তো দেখি ওটা রূপকথা। রূপকথার গল্প। তা ওইগুলো আগে থেকে চলে আসছে যেগুলো, ঠিক ওইরকমভাবে যেমন আমরা হিস্ট্রিতে বা ইংরেজি সাহিত্য হিস্ট্রিতে পড়েছি হচ্ছে তোমার ওই যে বিয়ল্প, যেটা পড়লাম, বিয়ল্পের যে কাহিনীগুলো পড়েছি, ওগুলো তো জাস্ট রূপকথা, ওগুলো তো বাস্তবায়ন হতে পারে, ওগুলো বাস্তব না, তাই না? ওগুলো গল্পের মাধ্যমে তারা হয়তো অন্য কিছু বোঝাতে চেয়েছেন। তৎকালীন সময়ে মানুষ হয়তো সরাসরি কথা বলতে পারতো না, তারা হয়তো অন্য কিছু মাধ্যম দিয়ে, একটা জিনিসের মাধ্যম দিয়ে সিম্পলি আরেক জিনিসকে বোঝাতে চাইতো। He noted that this kind of stories were told to sentimental young girls, to warn them from the danger, what would happen to them. হ্যাঁ, মানে এই যে একজন মেয়ে, একজন ইনোসেন্ট মেয়ে একজন হ্যান্ডসাম স্ট্রেঞ্জারের দ্বারা চার্মড হলো, এবং শেষে যে হ্যান্ডসাম লোকটা একটা ম্যান ইটিং, তাই তো, মানুষে রূপান্তরিত হয়ে গেল। এটা একটা জাস্ট গল্প, এটা একটা রূপকথা, কিন্তু রূপকথার মাধ্যম দিয়ে কী বোঝানো হচ্ছে বলো? বোঝানো হচ্ছে যে বাস্তবতা। হ্যান্ডসাম মানুষ থেকে একটু সাবধান থাকতে হবে। তারা ম্যান ইটিং মানে এখানে খারাপ মানুষে পরিণত হতে পারে। তো এরকমভাবে তারা কিন্তু উপস্থাপন করেছে। দে শুড নট বি ডিসিভড বাই অ্যান অ্যাট্রাকটিভ ইয়ং ম্যান। অতএব এখানে এই গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে যে অ্যাট্রাকটিভ ইয়ং ম্যানরা যারা ডিসিভ না হয়, অ্যাবাউট হুম দে নিউ নাথিং অ্যাবাউট, যার সম্পর্কে তাদের কোনো পরিচয় নেই। দাস ডোন্ট লেট হ্যান্ডসাম স্ট্রেঞ্জার লেড ইউ into the woods because became one of the most explicit morals that could be drawn from this kind of tales. এরকম টেলস থেকে দেখানো হয়েছে। Hence Soyinka used the theme do not let handsome stranger lead you into woods in his play, but in a different way, হ্যাঁ, একটু ভিন্নভাবে, যেটা আমরা দেখতে পাইছি এই লায়ন অ্যান্ড দ্য জুয়েলে, তাই না? তাহলে সে একজন বিউটিফুল গার্ল, কিন্তু সে বলছে কি, দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল, দ্য সো কল্ড প্রোটাগনিস্ট সিডি ইজ আ বিউটিফুল গার্ল হু হ্যাজ ম্যানি সুটার্স অ্যামং হুম দেয়ার ইজ আ মিডল এজ ম্যান কেল্ড বেল হু অলরেডি হ্যাজ, কি করেছে সে, অলরেডি হ্যাজ সেভারাল ওয়াইফস, তার অলরেডি অনেক ওয়াইফ আছে, অনেকগুলো বিয়ে। হ্যাঁ, ইন অর্ডার টু ফিড হার কিউরিওসিটি অ্যান্ড স্টাবর্ডনেস। দেখো, সাবধান করা হয়েছে, কিন্তু কিউরিওসিটি বশত কী করছে সে, সিডি ওয়ান্টস টু টার্ন দ্য মিডল এজ ম্যান ডাউন, মানে সে চাচ্ছে কি, সে তাকে ছোট করবে, হ্যাঁ, মানে সে অপমান করতে গেছে। সে কি আসলে সাদিকুকে বেলকে কি করতে গেছিল, বারুকাকে সে অপমান করছে, সে নিজের ফাঁদে পড়ে গেছে না? So she goes to his house. At first she tries to mock him because of his impotency, but later she turns to be his prey. সে শিকার হয়ে গেল। হ্যাঁ, we might say that this theme has been inspired from European folk tales. তাহলে এই যে সেন্সটা, এটা তিনি নিশ্চয়ই তার নিজস্ব কালচার থেকে এনেছেন। And Soyinka changed it a little to fit to the present time. What somewhat, দেখো, follows the moral, do not always follow your curiosity, যে সবসময় নিজস্ব কিউরিওসিটিকে ফলো করো না, তাহলে বিপদে পড়বা। Curiosity can act as a stranger that is against you. Here again Soyinka uses a folktale concept, although Lakunle is not a stranger. সে তো পরিচিত নাকি, সে তো তাকে ভালোবাসে, except for his mind and thoughts and ideas, so he should therefore be abandoned. তাহলে Lakunle is not a stranger except for his mind and thoughts and ideas. তার হয়তো চিন্তা ভাবনাগুলো তার কাছে পরিচিত না, সিডির কাছে গ্রহণযোগ্য না, তাই সে তাকে ত্যাগ করেছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে তার গল্পটা তৈরি করতে গিয়ে তার নিজস্বতা কিছু একটা অবশ্যই দেওয়া হয়েছে। তো ইউরোপীয় অপেরা বা ট্রাভেলিং থিয়েটার ইজ আ ভেরি ফ্লেক্সিবল ফর্ম, ইট ক্যান ইউজ ট্রেডিশনাল মিউজিক, ডান্স ইত্যাদি। অ্যাট দ্য সেম টাইম দ্য লেটেস্ট স্টাইলস ইন মিউজিক অ্যান্ড ডিজাইন, হ্যাঁ, ইন দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল, দ্য ডান্স অফ দ্য লস্ট ট্রাভেলার্স, ওই যে আমরা যেটা ডান্স ট্রেডিশন দেখলাম, এই ট্রেডিশনটাও কি হয়তো তার নিজস্ব কালচার থেকে আনা হয়েছে, হ্যাঁ, European tradition and many other African rituals and contemporary events that is often illustrated and interpreted in dance involving costumes and pantomime. Soyinka believes that this kind of street theatre prepares a fruitful field for improving African drama. Therefore, যেমন আমাদের ড্রামার ক্ষেত্রে অনেকে বেশ অবদান রেখেছে, কিন্তু বর্তমানে আর ড্রামার খুব একটা অংশগ্রহণ আর দেখা যাচ্ছে না। মানুষ আর এখন ড্রামা পছন্দ করে না, তাই না? আগে নাটক হতো, যাত্রাপালা হতো, কিন্তু এখন আর মানুষ ওগুলো খুব একটা পছন্দ করে না। এর পিছনে কারণ আছে, কারণ আমরা যাত্রাপালা বা এই জায়গাগুলোকে আমরা নষ্ট করে ফেলেছি কিছু ভালগারিটি দিয়ে। There are several parts of dancing and drumming in the play that are features of European opera, theatre and African oral tradition. এই যে যখনই কোনো ঘটনা ঘটছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কি, ও ড্রামার্সরা আসতেছে, ডান্স করতে করতে যাচ্ছে,
তার মানে কি তিনি তার নিজস্ব কালচারে কিছুটা হলেও অ্যাড করেছেন, যদিও এখানে আমরা ওইগুলোর কিন্তু সরাসরি ইফেক্ট পাচ্ছি না, হ্যাঁ, সরাসরি ইফেক্ট পাচ্ছি না। দ্য আর্লি ড্রামা অফ দিস পিরিয়ড রিসিভ আ গ্রেট অ্যামাউন্ট অফ ইটস থিমস ফ্রম ইন্টারনাল ওয়ার্ল্ডস অফ ফ্যামিলি, ম্যারিজ অ্যান্ড রিলেশনশিপ অ্যান্ড অলসো ফ্রম পপুলার অ্যান্ড ওরাল ট্রেডিশন অফ দ্য রিজিয়ন। তার মানে আমরা এখানে যেটা পড়ছি, তো এই যে কালচারটা আমরা পড়লাম সেটা অবশ্যই একটা নির্দিষ্ট কালচারকে রিপ্রেজেন্ট করে। Yoruba tradition gives Soyinka an African identity, and also the use of Yoruba materials provides a nostalgic act which encourages readers with African perspective to emphasize with the play more. যে যখনই তুমি বিশেষ করে যারা রিডার আছে, তাই না, তারা যখন এটা পড়বে তখন অবশ্যই কোন কালচারকে তারা বুঝবে বলো? আমরা যখন পড়তেছি তখন কি আমরা একটা নির্দিষ্ট কালচারকে ইয়োরবা here getting bride price from the groom and hiring praise singers for the wedding ceremony are some African and European customs that Lakunle refuses to pay at first, but later in the second situation he accepts, which shows that he could not replace his entire way of thinking with a European outlook. The European outlook দিয়ে পুরোপুরিটা কিন্তু সে পরিবর্তন করতে পারবে না, সে বুঝতে পেরেছে। And here Soyinka tried to mention Yoruba rites and rituals as much as he could. অতএব লাকুনলেকে, তাহলে লাকুনলে রিপ্রেজেন্ট করছে কি ইউরোপিয়ান অ্যাগ্রেশন, হ্যাঁ, ইউরোপিয়ান ট্রেডিশন, যেটা চেষ্টা করেছে মানে ওইখানকার নেটিভ কালচারের উপর প্রভাব বিস্তার করতে, কিন্তু আলটিমেটলি সেটা আর পারেনি। পেরেছে কি? পারেনি। কিসের জন্য পারেনি? বিকজ দ্য নেটিভ পিপলস আর ভেরি স্ট্রংলি ইনফ্লুয়েন্সড বাই দেয়ার ওন কালচার, হ্যাঁ, দে ডিডন্ট বিকাম চিটেড। Soyinka can also be considered as an ethnocentrist who writes about the general people and culture of a community. যাক, এই কথাগুলো বলা হচ্ছে, এগুলো তোমরা একটু পড়ে নিতে পারবা মনে হয় আমার কাছে, হ্যাঁ। জি স্যার পারবো। স্যার আগের প্যারাই কিছু না, এখানে তোমরা জাস্ট স্যার। একটু পড়বা ওই বিষয়। জি স্যার, এখন বিষয়টা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এটা একটু পড়বা, তাছাড়া এখানে আর মনে হয় না সময় নষ্ট করা দরকার আছে, কারণ ওইগুলোই ঘুরে ফিরে বলবো যে তার কালচারকে ওই মানে একটা প্রশ্ন আছে এখানে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমি তো তোমাদের এখন প্রশ্নগুলো শেয়ার করিনি। দেখো এই প্রশ্নটা আবার এসে গেছে কিনা আমি তো দেখি তো এবার। সরি, কোথায় গেলাম? এই যে এইখানে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। Oli Soyinka's play The Lion and the Jewel is about the victory of traditional over western ones, হ্যাঁ। এই জায়গাতে তখন তোমাকে এই কথাগুলো একটু নিয়ে আসতে হবে, ঠিক আছে, এই জায়গাগুলোতে যে জি স্যার, কালচারটা কার উপর করেছে, জয়লাভ করেছে, যে কালচার ধারণ করে সেই জয়ী হয়, আর যে সেটাই বোঝায়। আচ্ছা, তাহলে এবার আরো প্রশ্নটা এসেছে কি তোমাদের কাছে? কি সেট আছে? আমি কোথায় রাখলাম আমারটা? জি স্যার। জি স্যার। How realistically does Soyinka portray African society in the play of The Lion and the Jewel? তাহলে প্রথম কোশ্চেনটা এসেছে, তাই না? প্রথমটা, হোয়াট পিকচার জি অফ স্যার। আফ্রিকান সোসাইটি ডু ইউ ফাইন্ড ইন দ্য প্লে, মানে ওটাকেই ঘুরিয়ে একটু প্রশ্নটা দিয়েছে। তাহলে প্রথমটা এসেছে Discuss how women are presented in the Ole Soyinka The Lion and the Jewel. উইমেনকে, তাই না? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, উইমেনকে, এটা একটু নতুন দিয়েছে। দেখো এটা কিন্তু নতুন করে তৈরি করেছে, উইমেনকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। অবশ্য সিডির ক্যারেক্টারটা যদি আমরা দেখি তাহলে ওটা ওখানে চলে আসবে, হ্যাঁ। তো এখানে প্রশ্ন কিন্তু একটু রেডি এরকম করে করা হচ্ছে যে একটু ব্যাকে ঢুকে দেওয়া হচ্ছে এই জায়গাগুলো, যে কিছুটা রিপিট আসতেছে, কিছুটা নতুন কোশ্চেন আসতেছে। এই জন্য গল্প সম্পর্কে একটা ধারণা থাকলে ওগুলো লিখে দেওয়া যাবে। এখানে উইমেনকে রিপ্রেজেন্ট করছে, তাহলে কার কার ক্যারেক্টার আসবে বলো তো এই জায়গায়? আমরা এই প্রশ্নটা যদি লিখতেই চাই তাহলে কীভাবে আসবে? সি দিয়ে আসবে সাদিকু এবং দ্য ফেভারিট। আরেকটা হচ্ছে কি আসবে? ফেভারিট, তাই না? শোনা, জি, ওর কথা আসবে। এই তিনটা ক্যারেক্টারের মাধ্যমে আমরা কিন্তু এটাকে উপস্থাপন করতে পারবো। আচ্ছা, তাহলে এই সামারিগুলো যখন পড়বো তখন তো বুঝতে পারবা, সামারি নিয়ে তো আর সমস্যা না, এগুলো যেহেতু গল্পের সাথে রিলেটেড। হ্যাঁ, একটু সবাই বিশেষ করে ইনডেপথ অ্যানালাইসিস এই জায়গাগুলো খেয়াল রাখবা। পলিগেমাস সিস্টেম বা বিভিন্ন ধরনের সিস্টেমগুলো আছে, যখন আফ্রিকান কালচার বলছে না তখন নিশ্চয়ই এখানে সেই কথাগুলো কিন্তু আসবে, যে কী কী কালচার এখানে আছে। আচ্ছা, এমনি স্পেসিফিক আর কোনো জায়গা আছে যেখানে বুঝতে অসুবিধা হয়েছে বা এরকম কিছু?
না এটাই স্যার। সমস্যা ছিল স্যার, প্রথম একটু বুঝতে। হ্যাঁ, জাস্ট ওখানে বলা হয়েছে যে রাইটার তার নিজস্ব কালচারকে, একই কথা ঘুরে ফিরে আসছে। দেখো যতটুকুই পড়ুন দেখবো একই কথা আসছে ঘুরে ফিরে, যে তিনি তার কালচারের বিষয়টা ফুটিয়ে তুলতে চেয়েছেন এবং ওয়েস্টার্ন কালচারকে বা কলোনিয়াল কালচারকে তিনি মানে দমন করতে চেয়েছেন, এটাই। আচ্ছা, লাকুনলে বা ক্যারেক্টারগুলো একটু ভালো করে পড়বা, বিশেষ করে সিডির ক্যারেক্টার এবং সাথে সাথে হচ্ছে কম্পারেটিভ স্টাডি হিসেবে সাদিকুর ক্যারেক্টারগুলো খেয়াল করতে হবে। আচ্ছা, তো এটা নিয়ে আর কথা বলার দরকার আছে? বলো আর কোথাও। না স্যার। আচ্ছা, তো যদি না থাকে তাহলে আমরা অ্যাজ ইউ লাইক ইট নিয়ে আমরা আজকে কথা বলতে চেয়েছিলাম নাকি? জি স্যার। অ্যাজ ইউ লাইক স্যার ইট। আমার একটা হ্যাঁ বলো, কার কি সমস্যা? স্যার, যাজক বলতে এখানে কি বোঝাচ্ছে স্যার? এটা আমি বুঝতে পারতেছি না। যাজক বা যাজকীয়। যাজক বলতে পাদ্রী, পুরোহিত এগুলোকে বোঝায় যাজক। ধর্মযাজক। ধর্মীয় যারা প্রধান, যারা ধর্ম প্রচার করে বা ধর্ম পরিচালনা করে তারাই। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। এটা যাজক, এটা মানে খ্রিস্টিয়ান কালচারের মতো লাগে। পুরোহিত শব্দটা যেমন হিন্দু কালচারের সাথে যায়। হ্যাঁ, যাজক বা ইক্লেসিয়াস্টিক্যাল মতো যাজকীয় ব্যাপারটা বোঝে, এটা তোমার খ্রিস্টান কালচারের সাথে যায়। তোমাদের যেমন হচ্ছে কি, তোমাদের ওদিকে কি বলা হয় ধর্মীয় ইয়াদেরকে? ইমাম। ইমাম বা আমরা বলি না অনেক সময় মৌলবী। হ্যাঁ হ্যাঁ, ওইরকম আর কি। আলেম বলে। হ্যাঁ, আলেম। তারপর হচ্ছে মোল্লা, কাদেরকে বলে? মোল্লা আলেম এরকম বলে না? সেম আচ্ছা না, সেমই। আচ্ছা, তাহলে আমরা এটা বাদ দিলাম। আমাদের তাহলে পড়া শুরু করবো আমরা কি জানো, রোমান্টিক পোয়েট্রির এসটি কোল্ডিস, তাই না? তার আগে আমরা তাহলে আজকে যেহেতু অ্যাজ ইউ লাইক ইটটা আমাদের শেষ করার কথা আছে, যাতে আমাদের নতুন পড়া দিতে হবে 27 তারিখ থেকে, প্রায় অনেক কয়দিন, 3 দিন আর 5 দিন চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, অ্যাজ ইউ লাইক ইটের সমস্যা আছে কারো? না স্যার, এটাতে সমস্যা নেই। আচ্ছা, কারো যদি থাকে একটু বলো, না হলে আমি চেঞ্জ করে দিব, নতুনটা শুরু করবো। যদি থাকে তাহলে ওটাকে আমি ঠিক করে একটু পড়াই দিচ্ছি। স্যার একটু ব্রিফলি ডিসকাস করা যাবে এটা নিয়ে? কোনটা? অ্যাজ ইউ লাইক ইট। ব্রিফলি ডিসকাস বলতে মানে পুরো স্টোরিটা? জাস্ট সামারিটা, যে এই ঘটনাটা কি এরকম আর কি। না, তুমি টেক্সটটা পড়েছো? না স্যার। তাহলে আমি তো সময় নষ্ট করবো না ওটা দিয়ে। তুমি একটা টেক্সট পড়ো, তুমি সামারির কথা আমাকে বলবাই না সামনে। আমি সামারি মোটেও পছন্দ করি না, ঠিক আছে? তুমি যেটা দেখোনি বা তোমার যদি স্পেসিফিক সমস্যা থাকে তুমি সেটা বলবা, কিন্তু তোমাকে রেকর্ড ক্লাসগুলো দেখে পুরোটাকে কভার করতে হবে। এখানে ব্রিফলি বলা যায়, এটাকে ব্রিফলি আমি কি বলবো তোমাকে? এটা তো অনেকগুলো প্লট, সাব প্লটের ব্যাপার আছে। হ্যাঁ, আর সামারিকে তো আমি ঘৃণা করি, প্রচুর পরিমাণে ঘৃণা করি। তো ওই জন্য ওটা টেক্সট পড়ার পরে যদি পড়তে পারো সেটা পড়বা, কিন্তু প্রথমেই তুমি টেক্সট না পড়ে যদি সামারি চাও তাহলে তো আমি ওটা তো একদম পছন্দ করি না। তুমি টেক্সটগুলো দেখে নিবা। স্যার এই উইন্ডোটা একটু সরানো যাবে? এটার পার্পল কালারটা চোখে লাগতেছে একটু। আচ্ছা, সমস্যা নেই, আমি করে দিচ্ছি। জাস্ট এটাকে তাহলে আমি বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে অ্যাজ ইউ লাইক ইটের পর আমরা কোনটা বাকি আছে? আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটা পড়েছিলাম। জি স্যার, এগুলো সব শেষ জি হয়ে স্যার, গেছে। এইটা হচ্ছে তাহলে লায়ন অ্যান্ড দ্য এখন শুধু লায়ন এন্ড দ্য জুয়েল বাকি আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটাই দিলাম। লায়ন অ্যান্ড দ্য জুয়েল, এটাতে মোটামুটি 3 তারিখ, তাহলে 10 তারিখ পর্যন্ত আমি সময় দিলাম। মে। আচ্ছা, তাহলে আজকে স্যার এখন আমাদেরকে হ্যাঁ বলো। বলতেছি স্যার, এখন কি আমাদেরকে কবিতা পড়াবেন? যে হ্যাঁ হ্যাঁ, আমরা কবিতাটা শুরু করব আজকে। স্যার স্যার আগামী ক্লাসে শুরু করুন, আজকে তো বলো। সময় কম। বলতেছি স্যার কবিতা আগামী ক্লাসে শুরু করি। আগামী ক্লাসে? কেন, কোনো সমস্যা? সময় কম। অনেক সময় আছে ক্লাসে। বুঝি নাই, একজন বলো। মানে সময় কম আছে তাই?
जी না सर স্যার শুরু করি স্যার। না স্যার শুরু করেন আপনি। না, সময় তো এখনো 45 মিনিট পর্যন্ত আছে। আমি তো যেহেতু 15 মিনিট দেরি করে শুরু করেছি, তাই না? ওদিকে 45 পর্যন্ত, 8:35 পর্যন্ত তোমাদের পড়াবো। হ্যাঁ, অতএব যত স্যার এমনিতে কবিতাটা অনেক লম্বা, দ্য রাইম এন্ড দ্য হ্যাঁ, এনশিয়েন্ট মেরিনা আমার কাছে তো অনেক লম্বা এটা স্যার। লম্বাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। লম্বা হলেও সহজ আছে, ভয় পাবে না। ঠিক আছে তো? জি টেনশন স্যার নিবে না। জি স্যার। হ্যাঁ, এত টেনশন নেওয়ার কোনো বার্ডের কারণ নেই। কার্ডস। হ্যাঁ, এটা একটা ব্যালেট টাইপের তো গল্প, ছোট ছোট লাইন, ছোট ছোট ইয়া, অতএব টেনশন নেওয়ার কোনো জায়গা নেই। অতএব শান্ত থাকো। এভাবে কিন্তু স্যার বড় কবিতাগুলো সহজই হয়, ছোটগুলোই কেমন জানি লাগে। হ্যাঁ, এটা একটা গল্প এবং খুবই ইন্টারেস্টিং একটা কবিতা। ঠিক আছে তো? ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, তাহলে আমরা উইলিয়াম ব্লেক শেষ করেছি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ শেষ করেছি, আর ড্রামা তো আমাদের মোটামুটি শেষ হয়ে গেল, তাই না? ড্রামা শেষ। এবার আমরা পোয়েট্রি স্যার। শেষ করে যাব। হ্যাঁ, পোয়েট্রি শেষ করে, পোয়েট্রি তো শেষ করবো না আমরা, একটানা লাগলে আবার খারাপ লাগবে। এই জন্য আমরা, যেহেতু এখনও আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা বাকি আছে নাকি, না সরি 4টা বাকি আছে, তার ভিতরে আমরা 2টা শেষ করব। ঠিক আছে তো? এস.টি. কোলরিজ এবং বায়রন, এবং দুটাই যেহেতু লম্বা কবিতা, দুটাই লম্বা কবিতা। হ্যাঁ, ডন জুয়ানও যেমন, এটাও। তারপরে আমরা আবার হিস্ট্রিতে যাব। হ্যাঁ, হিস্ট্রিতে যাব এবং তোমার অ্যাডভান্স রিডিং রাইটিংয়ে যাব, তারপরে আবার ঘুরে এসে এটা শেষ করব এইভাবে। তা নাহলে একটা না হয়তো ভালো লাগবে না। জি স্যার এটাই ভালো হবে। হ্যাঁ, ও আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। তাহলে এস.টি. কোলরিজ বা স্যামুয়েল টেইলর কোলরিজ, আমরা জানি যে রোমান্টিসিজম কত সাল থেকে শুরু হয়েছিল জানো? রোমান্টিক এজের শুরুর সালটা কত? 1798 থেকে 1832। হ্যাঁ, 1798 থেকে 1832, তাই তো? 32। হ্যাঁ, 32। তো এই সময় আমরা জানি বিশেষ অবদান রেখেছেন রোমান্টিক এজের জন্য কারা? কোন কোন রাইটার? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিজ, তাই তো? এই দুইজন মিলে বিশেষ অবদান রেখেছেন। তো এস.টি. কোলরিজও ঠিক ওই কাছাকাছি সময়ে বয়স, দেখো 1772 তার জন্ম। তিনি বিশেষ অনেকগুলো বেশ কবিতা লিখেছেন, তার ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এই দুইটা, দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার, দেখো 1798 সালের, এবং কুবলা খান হচ্ছে 1816 সালের। এই দুটা কবিতার বিশেষ একটা ফিচার আছে, সেই ফিচারটা হলো সুপার ন্যাচারালিজম। ঠিক আছে তো? সুপার ন্যাচারাল বৈশিষ্ট্য, সুপার ন্যাচারাল এলিমেন্ট। অন্যান্যগুলো তো আছে, ইমেজারি আছে, সিম্বলিজম আছে, কিন্তু অন্যান্য রাইটারদের থেকে তার স্পেশালিটি হলো তিনি সুপার ন্যাচারাল এলিমেন্ট অ্যাড করেছেন। তাহলে সুপার ন্যাচারাল কী জিনিস? হোয়াট ইজ সুপার ন্যাচারাল বলো? যেটা আমাদের হাতে নেই। মানে বিয়ন্ড নেচার। হ্যাঁ, সুপার ন্যাচারাল, হ্যাঁ, যেটাকে কি করতে পারি না আমরা? ন্যাচারাল কোনো যুক্তি দিয়ে প্রমাণ করতে পারি না, কোনো সায়েন্স দিয়ে আমরা যেটাকে প্রমাণ করতে পারবো না। তাই বলছি, দেখো যে অ্যাট্রিবিউট টু সাম ফোর্স বিয়ন্ড সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য লস অফ নেচার। হ্যাঁ, প্রাকৃতিক হতে পারে অথবা সায়েন্টিফিক কোনো বিষয় দিয়ে আমরা তাকে কি করতে পারবো না, তাকে আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, যেটা অনেকটা মিস্টিক বা ম্যাজিক্যাল একটা পাওয়ার। হ্যাঁ, আর এইখানে যখন এই কবিতাটা পড়বো তখন এই কবিতার সাথে একটা থিওরি যায়। ঠিক আছে তো? থিওরিটা হচ্ছে এরকম যে উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ। হ্যাঁ, উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ মানে কি? আমরা বিলিভ করি, আমরা ডিসবিলিভ কখন করি? যখন আমাদের মনে হয় যে এটা বিশ্বাসযোগ্য না, তাই না? হ্যাঁ, জি স্যার। কিন্তু এই কবিতাটা পড়তে গিয়ে আমরা ডিসবিলিফের যে সেন্সটা, সেটা আমরা উইলিংলি সাসপেন্ড করে রাখবো। মানে সাসপেন্ড ডিসবিলিভ, মানে আমি ডিসবিলিভ করব না, আমি যা বলবো এখানে তাই আপাতত বিশ্বাস করব। ঠিক আছে তো? তাই বুঝে দেখো, টেম্পোরারিলি অ্যালাউজ ওয়ান সেলফ টু বিলিভ সামথিং দ্যাট ইজ নট ট্রু। সত্যি না, কিন্তু তারপরে আমি কিছুক্ষণের জন্য বিশ্বাস করবো, স্পেশালি ইন অর্ডার টু এনজয় আ ওয়ার্ক অফ ফিকশন। যেমন করে তোমার উইলিংস সুপারন্যাচারাল বিষয় রয়েছে, তোমার ওই যে J.K. রলিংয়ের বই আছে না, কি যেন নাম, হ্যারি পটার পড়ছো? জি স্যার, হ্যাঁ হ্যাঁ, হ্যারি পটার। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো এরকম মানে সুপারন্যাচারাল, মুভিটা দেখছি, বইতে পড়িনি। একটা ম্যাজিক্যাল ব্যাপার রয়েছে। ঠিক আছে তো? জাদুকরী ব্যাপার রয়েছে, সেগুলো বিশ্বাসযোগ্য না, কিন্তু কিন্তু ওই বইগুলো যখন পড়া হয় তখন আপাতত আমরা বিশ্বাসযোগ্য মনেই করি। তাই কিন্তু ভ্যাম্পায়ার সহ আরও বিভিন্ন ধরনের বই আছে, বিভিন্ন ধরনের সিনেমা আছে যেগুলো অবিশ্বাস্য, কিন্তু তারপরেও আমরা কিছুক্ষণের জন্য ডিসবিলিভটাকে সাসপেন্ড করে রাখি।
হ্যাঁ, আমাদের এই ডিসপ্লিট যে সেন্সটা আছে ওটাকে সাসপেন্ড করে নিই এবং আমরা ওটাকে পড়ার চেষ্টা করি বা এনজয় করার চেষ্টা করি। বিশ্বাস করি আর না করি পরের ব্যাপার, কিন্তু আপাতত বিশ্বাস করে আমি একটু পড়ি। আর এই থিওরিটা তিনি দিয়েছেন, এই এস.টি. কোলরিজ। কারণ এখানে দুইজন কবি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিজ, দুইজন ভিন্ন মাত্রার দুইজন লেখালেখি করেছেন, তাই তো? দুইজন একই রকম লেখালেখি করেছেন কিন্তু ভিন্ন মাত্রার বৈশিষ্ট্য তারা অ্যাড করেছেন, ঠিক আছে তো? তাহলে হচ্ছে সুপারন্যাচুরাল এলিমেন্ট কার সাথে যায়? এস.টি. কোলরিজের সাথে, তাই তো? এস.টি. কোলরিজ, হ্যাঁ। তো দেখো আমরা যদি কোলরিজ। আচ্ছা, এখানে লিটারেচারের কথা আসছে, সুপারন্যাচুরালিজম। বানানটা ভুল হচ্ছে নাকি? হ্যাঁ, সুপারন্যাচুরালিজম ইন স্যার একটু কথা বলবো? হ্যাঁ বলো। স্যার রাগ করবেন না তো? হ্যাঁ, রাগ করার হলে অবশ্যই রাগ করি আমি। হ্যাঁ বলো, সমস্যা না। স্যার এখন স্যার 8:10 হয়েছে, ভাত রান্না করার জন্য আমাকে ডাকতেছে যে। আমি তোর কথা বুঝি নাই, আবার বলো। স্যার টাইম হয়ে গেছে তো, সবার থেকে নাকি খিদা লাগছে, আমি ভাত রান্না করার জন্য ডাকতেছে। আচ্ছা আমি যাও একটু যাও, ক্লাস থেকে সমস্যা নেই, যাও। হ্যাঁ যাও, আচ্ছা যাও। আচ্ছা যাও। আচ্ছা এটা দেখো, এখানে আমরা একটু দেখি। বলছে সুপারন্যাচুরাল ইন লিটারেচার রেফার্স টু দ্য ইনক্লুশন অফ এলিমেন্টস দ্যাট গো বিয়ন্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যান্ড সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং সাচ অ্যাজ ম্যাজিক, গোস্ট, স্পিরিট অ্যান্ড আদার। বলছে দিস এলিমেন্টস ক্যান ক্রিয়েট কনফ্লিক্ট, মিস্ট্রি অ্যান্ড থিমস রিলেটেড টু ফেট, দেখো, মোরালিটি অ্যান্ড দ্য আননন। It is often found in genres like supernatural fiction, gothic literature and horror, but can appear in various literary works. এখানে যেমন আমরা অনেক ব্যাপার বৈশিষ্ট্যগুলো দেখছি, এর ভিতরে সাসপেন্স থাকবে, তাই না? বিশেষ করে তার থিমেটিক আইডিয়া হচ্ছে এখানে আমরা কি প্রচার করি, বিশেষ করে মোরালিটি। মোরালিটি এই স্টোরিরও, এই যে সুপারন্যাচুরাল আমরা যে রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার পড়বো, এখানে একটা মোরাল আছে বিশেষ, হ্যাঁ, বিশেষ মোরাল একটা আছে। তাহলে আমরা যদি আগে পড়ে নিই, তারপরে আমরা ওই সেন্সগুলোতে আসি, তাহলে আর ভালো হবে। সবাই আছো তো লাইনে নাকি? ধৈর্য ধরে। জি স্যার, আচ্ছা, এই শীটটা আমি দিয়ে দিব, তোমরা একটু পড়ে নিবা, যেহেতু আমি কথাগুলো একটু বলে নিলাম। দেখো, কোলরিজ থিওরি অফ উইলিং, সাসপেনশন অফ ডিসবিলিফ, এগুলো কী জিনিস, কারণ এই কথাগুলো কোশ্চেনে থাকবে। তোমরা একটু পড়ে নিবা, কবিতার সাথে পড়ার পরেই তোমরা বুঝতে পারবে। ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিসগুলো তোমরা পড়বা, এগুলো আমি সরাসরি পড়তে যাচ্ছি না। এইখানে যে থিমটা আছে, থিমের ব্যাপারটা একটু জরুরি। এখানে হচ্ছে কি, গিল্ট অ্যান্ড রিডেমশন, নেচার অ্যান্ড সুপারন্যাচুরালিজম, আইসোলেশন অ্যান্ড কমিউনিটি, মানে কমিউনাল সেন্স যেটা। আচ্ছা, তাহলে এখানে মোটামুটি কয়েকটা পার্ট আছে। সবার কাছে কি বই আছে? জি স্যার, স্যার বই আছে। আচ্ছা, তো আমরা তাহলে পড়াটা শুরু করি। বলছে দেখো, পার্ট 1-এর ইন্ট্রোডাকশনটা এরকম যে দ্য পোয়েম ইজ অ্যাবাউট হাউ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার্স শিপ sailed past the equator and was driven by storm to the cold region towards the south pole. মানে এখানে একটা অ্যানশিয়েন্ট মানে কি? অ্যানশিয়েন্ট শব্দটা দিয়ে আমরা কি? প্রাচীন। হ্যাঁ, অ্যানশিয়েন্ট বলতে আমরা এখানে কি বুঝবো? প্রাচীন বলতে আমরা অনেক আগের কিছুকে বুঝি না, কিন্তু এখানে প্রাচীন বলতে আমরা বৃদ্ধ বুঝবো, ওল্ড। তাহলে ওল্ড একজন ম্যারিনার বুঝো তো? জি স্যার, সমুদ্রে যারা, হ্যাঁ, নাবিক। তাহলে দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার শিপ। তাহলে এখানে একটা শিপের কথা বলা হচ্ছে, যে শিপটা ইকুয়েটর পাস করে, হ্যাঁ, সেটাকে একটা ঝড়ের, মানে ঝড় তাকে তাড়িয়ে নিয়ে চলে যায় কোথায়? সাউথ পোল। সাউথ পোল বুঝি তো? পোল বুঝি আমরা, নর্থ সাউথ, মেরু, তাই না? ঠান্ডা এলাকায়, একটা ঠান্ডা এলাকায় তাকে নিয়ে চলে যায়। অ্যান্ড ফ্রম দেন সি সেলড ব্যাক টু দ্য ট্রপিক্যাল ল্যাটিটিউড অফ দ্য স্পেসিফিক ওশান। তারপরে সেখান থেকে আবার পুনরায় তাকে ফিরিয়ে নেওয়া হয়েছে ট্রপিক্যাল ল্যাটিটিউড। এখন এই জায়গায় আবার ওই ম্যাপের বিষয়টা বুঝতে হবে, ইকুয়েটর কি, ট্রপিক্যাল ল্যাটিটিউড কি এবং সাউথ পোল কি। আমরা যদি একটু ম্যাপে যাই তাহলে বুঝবো। দেখো,
ম্যাপটা আমরা একটু বের করে নিই। কি আর কিছুই তো আসলো না। ও আচ্ছা, নিচে। ও আচ্ছা, এটা তো উপর থেকে দেখাচ্ছে, পুরো পাশ থেকে দেখালে ভালো হইতো। আমরা ম্যাপে দেখি। আচ্ছা, এই যে আর্কটিক ওশান, তাই তো? আর্কটিক ওশান যেটা বলা হচ্ছে, এটা কোন দিকে? এই যে ইউরোপ কোন দিকে, উত্তর না দক্ষিণ সাইডে? উত্তর দিক। হ্যাঁ, পশ্চিমে, উত্তর দিকে। উত্তর, তাই তো, নর্থ পোল। এটা হলো নর্থ পোল। হ্যাঁ, একটা গ্লোব দেখি আমরা, একটা গ্লোবটা নিয়ে আসি, তাহলে না আবার বুঝবে না, কারণ এই জায়গায় একটু না বুঝলে গ্লোব। এই যে দেখতে পাচ্ছ, এই গ্লোবের এই উপরের পার্টটা হচ্ছে উত্তর। হ্যাঁ, উপরের পার্টটা হচ্ছে কি উত্তর, উত্তর, আর নিচের পার্টটা হচ্ছে কি দক্ষিণ, আর এই সাইডটা হচ্ছে কি পূর্ব, পশ্চিম না পূর্ব পূর্ব পশ্চিম। ঠিক আছে তো? পশ্চিম। হ্যাঁ, আর এটা কিভাবে ঘোরে? এইভাবে ঘুরছে কিন্তু, ঠিক আছে তো? জি স্যার, পূর্ব থেকে পশ্চিম। এইভাবে ঘুরছে। এর জন্য এই দিকে ঘুরছে, এই জায়গায় সূর্য আছে, মানে এই জায়গায় মনে করো সূর্য আছে, অতএব পৃথিবীটা এইভাবে ঘুরতেছে। তাহলে আমরা বাংলাদেশ এখন এই জায়গায় আছি না? এই যে বাংলাদেশ, আমরা এই জায়গায়, কিন্তু আমরা কি তাহলে আমরা কি দক্ষিণ সাইডে বেশি না উত্তর সাইডের দিকে? আমরা চাপা কোন দিকে? দক্ষিণ সাইড, আমার দক্ষিণ সাইডে। দক্ষিণ কোথায়? এটা মিডল ধরো, এটা মিডল ধরো। এটা হচ্ছে উত্তর, নিচে হচ্ছে কি দক্ষিণ। দক্ষিণ। তাহলে স্যার আমরা উত্তর দিকে। আর উত্তরের দিকে। আমরা উত্তরের দিকে, উত্তরের দিকে, তাই না? এইটা হচ্ছে নিরক্ষরেখা, যেখানে একদম মাঝামাঝি। এটাকে বলা হয় কি নিরক্ষরেখা। এর এদিকে হচ্ছে কি উত্তর। উত্তর, এদিকে হচ্ছে কি দক্ষিণ। দক্ষিণ। ঠিক আছে তো? তো দেখো, একটু সাউন্ড আসতেছে কার কাছ থেকে? তাহলে এখানে একটা শব্দ ইউজ করা হয়েছে, একটু খেয়াল করো। এই জায়গায় দেখো ইকুয়েটর। ইকুয়েটর বলতে কোনটাকে বোঝায় জানো তো? স্যার নিরক্ষরেখা না স্যার? ওইটাকেই, তাই তো? মানে কোনো অক্ষর মধ্যে নেই, নিরক্ষ, যার কোনো অক্ষের মধ্যে বলছে, উত্তর অক্ষ না দক্ষিণ অক্ষের মধ্যে না, ঠিক এই জায়গায়। তাহলে এটাকে পাস করে সে চলে আসলো কোন দিকে? উত্তর দিকে না দক্ষিণ দিকে গেল? পাস করে বলো তো। এই যে ওয়াজ ড্রিভেন বাই, এবং কোন দিকে? ভালো করে খেয়াল করো। সাউথ মানে কি? সাউথ পোল, দক্ষিণ, দক্ষিণ। হ্যাঁ, তাহলে দ্য শিপ sailed past the equator and driven by storms to the cold regions towards the south pole. সাউথ পোলের কোন জায়গায়? এই দিকে হচ্ছে ঠান্ডা, এই জায়গায় খুব ঠান্ডা। হ্যাঁ, এই জায়গায় খুব ঠান্ডা, আবার এই জায়গায় খুব ঠান্ডা, কিন্তু ওটা এই নিরক্ষরেখা থেকে পাস করে তাকে এই জায়গায় নিয়ে চলে গেছে। তারপরে আবার পুনরায় এসে ফিরে আসছে কোন দিকে? দেখো, ফ্রম দেন্স মানে কি? ওই সাউথ পোল থেকে she sailed back to the tropical latitude. ট্রপিক্যাল কোনটা? ট্রপিক্যাল হচ্ছে এইখানে একটা জায়গা রয়েছে যেখানে সূর্য নির্দিষ্ট জায়গায় এই পর্যন্ত আসে, আবার এই মানে একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে সূর্যের আলো সরাসরি যায়। বুঝতে পারছো? আচ্ছা, মনে করো এই জায়গায় যদি আমি একটা মোমবাতি ধরে রাখি, এই জায়গায় একটা মোমবাতি থাকে, ম্যাপটা কিন্তু এইভাবে ঘুরবে। তাহলে সূর্যের আলো এখানে বেশি পড়বে না এই জায়গায় বেশি পড়বে? কোন জায়গায় বলো তো? স্যার নিরক্ষরেখার কাছাকাছি বেশি পড়ে। হ্যাঁ, এই যে নিরক্ষরেখার এখান থেকে এত দূর বেশি যাবে, এখান থেকে এত দূর বেশি যাবে, ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে এই যে জায়গাটুকু, বুঝতে পারছো? এই হ্যাঁ, এই জায়গাটুকুকে, এই জায়গাটুকুতে কিন্তু সূর্যের আলোর অবস্থান থাকে বিশেষ। হ্যাঁ, আর এইগুলোতে কিন্তু সূর্যের আলো বেশি পড়ে না। না পড়ার কারণে কি হয়? এখানে বরফ জমে থাকে না, ঠান্ডা এলাকা অবস্থান করে। হ্যাঁ, তো সেই জায়গায় বলছে যে ল্যাটিটিউড অফ দ্য স্পেসিফিক ওশান। স্পেসিফিক ওশান কোনটা? আমাদের প্রশান্ত মহাসাগর, নাকি? স্পেসিফিক মানে কি? প্রশান্ত মহাসাগর। এই যে প্রশান্ত মহাসাগর, হ্যাঁ, এই জায়গার অংশটা বোঝাচ্ছে, এই যে এই জায়গা থেকে। হ্যাঁ, তো এই জায়গায় চলে আসে, পরে আবার এটা ছোট হয় না, এটা একটু ছোট হলে ভালো করে বোঝানো যেত। আচ্ছা, যাক, ওটা অত দরকার নেই, জাস্ট একটু আইডিয়া রাখুন, হয়তো গল্পটা পড়তে গেলে আবার তাল ঠিক থাকবে না। বলছে হাউ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার ক্রুয়েলি অ্যান্ড ইনহসপিটেবলি কিল্ড আ সি বার্ড কল্ড অ্যালবাট্রাস। আর এখানে যে মূল কাহিনীটা ঘটে, সেই কাহিনীটার কেন্দ্রবিন্দু হচ্ছে কি? একটা অ্যালবাট্রাস বার্ড, একটা সি বার্ড।
যেটাকে সে নিষ্ঠুরভাবে হত্যা করে, এবং এই হত্যা করার কারণে হাউ হি ওয়াজ ফলোড বাই ম্যানি অ্যান্ড স্ট্রেঞ্জ ডিস্ট্রেসেস, হত্যা করার পরে অনেক ধরনের সমস্যার ভিতর দিয়ে সে যায়। অ্যান্ড অলসো দেখো, অ্যান্ড শেষ পর্যন্ত অলসো হাউ হি কেম ব্যাক টু হিজ ওন কান্ট্রি, এবং শেষ পর্যন্ত প্রায়শ্চিত্ত করার মাধ্যমে, তার পাপের প্রায়শ্চিত্ত করার মাধ্যমে কিভাবে সে তার নিজের দেশে আবার ফিরে আসে। এই জায়গাটা স্যার অ্যালবার্টোসের কাজটাকে অনেক ফেমাস, বলো বলো। অনেক মুভিতেও দেখছি অ্যালবার্টোসের কাজটাকে অনেক ফেমাস, অনেকগুলো মুভিতেও দেখছি। দ্য লাইট হাউস, কাজ বলতে কার্স ওই যে অ্যালবার্টোসকে মানে মারলে অভিশাপ বাটটাকে কথা ও বলছি। কার্স, অভিশাপ। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, কার্সের কথা বলছি। না সেটা আসলে গল্পের মাধ্যমে বলা হয়েছে, এটা তার কোনো বাস্তবতা নেই। হ্যাঁ, এটা তোর ওরকম বাস্তবতা মুভি তো দেখছিলাম এই জিনিসটা। ওইটা ইউজ করেছে ওটাই তারা। তারা এই সাহিত্যকর্ম, আমি যেমন ইংরেজি সাহিত্য পড়তে পড়তে এমন একটা ভাব হয়েছিল যে আমি সিনেমার পরিচালক হব, ডিরেক্টর হব বলে বিদেশে পড়তে যেতে চেয়েছিলাম, বুঝতে পেরেছো? তা আমি যদি হতামই, তাহলে সাহিত্য পড়েই তো তার কিছু কিছু জিনিস আমি আমার সিনেমা নাটকের মধ্যে ঢুকাতাম, তাই নাকি বলো তো? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তো কপালে তো সেটা জোটেনি। তাহলে ওই রকম ভাবে হয়তো তারা তাদের অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে ওইখানে জিনিসটা নিয়েছে। এরকম একটা গল্প আমরা ইন্টারে থাকতাম না, স্যার বলছিল, বোধহয় এটা মনে হয় জানি। না সেটাই তো, সেটা ওই যে ওয়াটার জি স্যার, হ্যাঁ ওয়াটার একটা প্যাসেজ তোমাদের জি পড়ানো জি হয়েছিল, ওইটাই। এসেছিল। জি স্যার এটা ছিল। হ্যাঁ, তা সেখানকার এটা। এখন তো বর্তমানে এই হেরিটেজ আকারে যেটা পাওয়া যায় ওখানেও আছে। হ্যাঁ, আচ্ছা। ছিল না, একটা এক্সাম্পল দিয়েছিল আর কি পুরোটা শেষ ছিল না, লাইনে। একটা ছোট অ্যালিউশন ছিল মাত্র, একটা 4টা লাইন ছিল তোমাদের প্যাসেজে, ওয়াটার ওয়াটার এটা ওয়াটার ওয়াটার এভরি, হ্যাঁ এভরিওয়্যার এরকম ছিল। আচ্ছা, তো যাই হোক আমরা একটু পড়া শুরু করি। তো গল্পটা ন্যাচারাল এবং সুপারন্যাচারালের মিশ্রণ আছে কিন্তু, হ্যাঁ, এই জন্য খুব মনোযোগ দিয়ে পড়বা, মানে একটু খেয়াল করবা যাতে ওই জায়গাগুলো একটু খেয়াল করতে পারো যে কোথায় ন্যাচারাল আর কোথায় সুপারন্যাচারাল এলিমেন্টটা অ্যাড হয়েছে। হ্যাঁ, কারণ মিক্সচার অফ সুপারন্যাচারাল ন্যাচারাল এলিমেন্ট, এবং এটা রাইটার কেন করেছেন সেই বিষয়ে কিন্তু শর্ট এবং ব্রড কোশ্চেন থাকে। বলছি ইট ইজ অ্যান অ্যানশিয়েন্ট ম্যারিনার। হ্যাঁ, তাহলে যার সম্পর্কে কথা বলা হচ্ছে তিনি একজন কি বৃদ্ধ নাবিক। অ্যান্ড হি স্টপড ওয়ান অফ দ্য থ্রি, তাই তো, ওয়ান অফ থ্রি মানে তিনজন হয়তো কোথাও যাচ্ছিল, তিনজন ব্যক্তি কোথাও যাচ্ছিল, তাই তো। তখন ওই অ্যানশিয়েন্ট ম্যারিনার করলো কি, একজনকে থামালো। কি দিয়ে থামালো তাই চিন্তা করে দেখো, দেখো সুপারন্যাচারাল এলিমেন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে ইট কেন হলো? বলো ইট কেন হলো? ইট কে এখানে কেন ইট হলো? মানে এটা অ্যানশিয়েন্ট মেরিনার মানে মৃত্যুকে বোঝাইছে। হ্যাঁ, এখানে দেখাচ্ছে আমরা ইটের ব্যবহার সম্পর্কে মানে জানি অনেকটা। দেখাচ্ছে যে আমরা যদি জেন্ডার উল্লেখ করতে না চাই বা জাস্ট সেন্টেন্সটাকে যদি ইন্ট্রোডিউস করতে চাই, তখন আমরা ইটের ব্যবহারটা করে থাকি, বুঝতে পেরেছো? ইট ইজ আই, আমরা বলি না ইট ইজ আই হু ডিড ইট, ব্যাপারটা জানো? আচ্ছা পড়নি কখন এটা কানেক্টর বা সেন্টেন্স কমপ্লিশনে বা এরকম এইচএসসি লেভেলে পড়ো? জি স্যার পড়ছি, জি স্যার পড়ছি। ইন্ট্রোডাক্টরি ইট আর দেয়ার এর ব্যবহার আছে। হ্যাঁ, তো এরকম একটা ব্যবহার হয়েছে এটা। হ্যাঁ, এটা দিয়ে বলছি আচ্ছা স্যার। যেমন বললাম আজ বুধবার, কি 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 বলতে পারি আমরা? আজ বুধবার, বা 6টা বাজে, 6টা বাজে, মনে করে বললাম যে 6টা বাজে, কি বলবা? জি It's 6 o'clock। ইট ইজ, এরকম ব্যবহার আছে যার কোনো মিনিং থাকে না, জাস্ট সেন্টেন্সটাকে ইন্ট্রোডিউস করতে ব্যবহার করা হয়, বুঝতে পারছো? বললাম ইন্ট্রোডাক্টরি ইট। হ্যাঁ, বললাম যে কি এখন হচ্ছে 2025 সাল, এটার ইংলিশ কি হবে এখন? 2025। It's 2025। It's 2025। হ্যাঁ, ইট ইজ 2025, বা 1971 সাল ছিল, তো কি বলি, ইট ওয়াজ, তাই না? বা 1971 সাল, এরকম জাস্ট আমরা একটা সেন্টেন্স বন্ধ করার জন্য ইটকে নিয়ে আসি যার কোনো মিনিং মানে থাকে না। তাহলে আমরা এখানে কি বলবো যে ইট ইজ অ্যান অ্যানশিয়েন্ট ম্যারিনার, একজন নাবিক, তাই না, বৃদ্ধ নাবিক, যে কি করলো, হি স্টপড ওয়ান অফ থ্রি, কি দিয়ে থামালো, বাই দাই লং গ্রে বেয়ার্ড অ্যান্ড গ্লিটারিং আই, নাও হোয়ার ফর স্টপ দাও মি। তাহলে যাকে থামিয়েছে সে তখন ওই নাবিককে বলতেছে, তোমার এই লম্বা লম্বা গ্রে বেয়ার্ড, গ্রে মানে কি, পাকা দাড়ি, তাই তো? গ্রে মানে কি? জি স্যার ধূসর, ধূসর মানে পাকা হবে। হ্যাঁ, এখানে আমরা ধূসর বলবো না, বলবো পাকা দাড়ি। হ্যাঁ, গ্রে মানে আমরা এখানে ধূসরের বাংলা আনবো না বা হোয়াইটের বাংলা আনবো না, বলবো যে পাকা দাড়ি, তাই তো? হ্যাঁ, তুমি তোমার এই দাড়ি আর এই গ্লিটারিং মানে কি, এত উজ্জ্বল চকচকে চোখ দিয়ে আমাকে তুমি কেন থামালে? হোয়ার ফর মানে কি, কি কারণে তুমি আমাকে থামালে? তাহলে ওই যে তিনজন ব্যক্তি কারা, আমি এগুলো পড়তে যাচ্ছি না, তোমরা একটু পড়ে নিও, আমি সিটটা দিয়ে দিব। দ্য ব্রাইড গ্রুমস ডোর আর ওপেন ওয়াইড, হচ্ছে ব্রাইড গ্রুমসের দরজা পুরো খোলা, মানে কি, বাড়ির দরজা খোলা। ব্রাইড গ্রুম কি,
বিয়ে বাড়ি। নববধূ হ্যাঁ, নববধূ। হ্যাঁ, তার বাড়ির দরজা খোলা অ্যান্ড আই অ্যাম নেক্সট অফ কিন, মানে কি আমি তার খুবই কাছের কাছে নিকট আত্মীয়, হ্যাঁ নিকট আত্মীয়। হ্যাঁ, দ্য গেস্ট আর মেট, অলরেডি গেস্ট সবাই চলে এসেছে, এরকম আর কি। দ্য ফিস্ট ইজ সেট, ভোজও রেডি। মেউস্ট হিয়ার দ্য মেরিডিম, এবং মেরিডিন মানে কি আনন্দের যে হইচই, হ্যাঁ মানে আনন্দের যে উৎসব, শুরু হয়ে গেছে। সেটা তো এখান থেকে শোনা যাচ্ছে। তাহলে তুমি আমাকে কেন মানে থামালেন, মানে আপনি আমাকে কেন থামালেন? আমি তো বিয়ে বাড়িতে এসেছি দাওয়াত খেতে, আমি আত্মীয়, তাই তো কনের, আমাকে তো ওখানে যেতে হবে, আপনি আমাকে থামালেন কেন? একটু মিউট রাখো, সাউন্ড আসতেছে এখানে। হি হোল্ডস হিম উইথ হিজ স্কিনি হ্যান্ড, মানে যেই লোকটা চলে যাবে বলে এরকম আর কি উদ্যত হচ্ছে এই কথাগুলো বলে, তখন বৃদ্ধ লোকটা করলো কি, সে তার হাত ধরে ফেললো না। হি হোল্ডস হিম উইথ হিজ স্কিনি হ্যান্ড, তাহলে বৃদ্ধ লোকটার হাত কেমন? একদম পাতলা চিকন নাকি? এই মানে ধরেই হাতটা ধরেই বলতেছে দেয়ার ওয়াজ এ শিপ কোথ হি, সে তখন বলল যে এক জাহাজ ছিল। এই কথা যেই বলেছে মানে হাত ধরে, অমনি যে লোকটাকে ধরেছে সে বলছে হোল্ড আপ, আনহ্যান্ড মি। আনহ্যান্ড মানে কি আমাকে ছাড়ো। গ্রে বেয়ার্ড লুন, গ্রে বেয়ার্ড লুন মানে কি? দাড়ি লোন লোন বলতে কি বোঝাতে আইডিয়া করো, মিনিংটা কি কি হতে পারে? দুষ্টু। দাঁড়ের মুষ্টি ধরছে না? বুড়ো, হ্যাঁ, খারাপ লোক, এরকম আর কি, ঠিক আছে তো? সরি, দেখো এখানে কি বানানটা LWN ইউজ করেছে, সে আসতেছে অন্য কিছু। হ্যাঁ, অসভ্য মানুষ বা খারাপ লোক। ক্রেজি, ক্রেজি পাগল, এরকম একটা আমরা বলতে পারি। হ্যাঁ, ক্রেজি পাগল এই অর্থে আমরা আনতে পারি। হ্যাঁ, পাগল মোটামুটি, হ্যাঁ বুড়ো পাগল এই অর্থে, হ্যাঁ বুড়ো পাগল কোথাকার এই অর্থে ব্যবহার করতে পারে। তাই বলতেছে ইপসুন হিজ হ্যান্ড ড্রপড হি, ইপসুন মানে কি তৎক্ষণাৎ, মানে বলার সাথে সাথে যে ছাড়ো আমাকে, হোল্ড আপ আনহ্যান্ড মি। গ্রে বেয়ার্ডেড লুন, ইপসুন, ঠিক তৎক্ষণাৎ লোকটা তার হাত ছেড়ে দিল। হিজ হ্যান্ড ড্রপড হি, তাহলে এইটুকু ঘটনা কি পুরো ন্যাচারাল না? এই পর্যন্ত কোনো আনন্যাচারাল ব্যাপার ঘটেছে? না না স্যার। না, প্রথম দিকে একটু ঘটেছে, যে প্রথম দিকে তিনজনের মধ্যে একজন দাঁড়িয়ে গেছে তার কথা, মানে তার চোখের দিকে তাকিয়ে, সে তো কোনো কথা বলেনি, বলছে বাই দাই লং গ্রে বেয়ার্ড অ্যান্ড গ্লিটারিং আই নাও হোয়ার ফর স্টপ দাও মি, মানে আমার দিকে তাকিয়ে, ঠিক আছে তো, তোমার দিকে তাকিয়ে তোমার চেহারার আকর্ষণ দিয়ে তুমি আমাকে থামালে কেন? এখানে একটা আছে, কিন্তু হাত দিয়ে ধরাটা ন্যাচারাল। তাই বলছে এবার হি হোল্ডস হিম উইথ হিজ গ্লিটারিং আই, এখনও আবার সে হাত ছেড়ে দিয়ে করলো কি, তার চোখে চোখ রেখে একদম চোখ দিয়ে তাকে মোহিত করে ফেললো। এমনভাবে তাকালো যে দ্য উইডিং গেস্ট স্টুড স্টিল, পুরো থেমে গেল, চুপ হয়ে গেল। কেমনভাবে থেমে গেল? অ্যান্ড লিসেন্স লাইক আ 3 years চাইল্ড, যেমন ছোটো বাচ্চারা গল্প শুনে না। দ্য ম্যারিনার্স হ্যাথ হিজ উইল, কারণ তার উপরে অলরেডি ম্যারিনার তার কি উইল কাজ করেছে। উইল মানে কি? উইল মানে ইচ্ছা নাকি? মানে তার মনের যে ক্ষমতা। ক্ষমতা বা মনের যে ক্ষমতা, তাই তো, বা তার ইচ্ছা, উইশের যে ক্ষমতা সেটা তার উপরে চাপিয়েছে, মানে ভর করেছে, বা তাকে তার ইচ্ছা দিয়ে তাকে মানে কি কি বলবো এটাকে, কন্ট্রোল করে ফেলছে, তাই তো, তার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। দেখো তো এই যে কবিতাগুলো আমরা পড়তেছি এর প্রত্যেকটা স্টেঞ্জাতে কয়টা করে লাইন আছে? হ্যাঁ, 4টা করে লাইন আছে কিন্তু। ওকে, এবার থামিয়ে ফেললো। দ্য উইডিং গেস্ট স্যাট অন আ স্টোন, সে আর কি করলো, আর সে সব ভুলেই গেল যে বিয়ে শাদী হচ্ছে, সে আত্মীয়, এখন সে একটা পাথরের উপর বসে পড়লো। হি ক্যান নট চুজ বাট হিয়ার, সে না শুনে আর পারলো না, মানে তার কিছু করার নেই। অ্যান্ড দ্য স্পেক অন দ্যাট অ্যানশিয়েন্ট ম্যান, তারপর সে অ্যানশিয়েন্ট ম্যানটা এভাবেই শুরু করলো, দ্য ব্রাইট আইড ম্যারিনার। হ্যাঁ, অ্যানশিয়েন্ট ম্যান কোনটা কাকে বলা হচ্ছে? ওই ব্রাইট আইড ম্যারিনারকে বলা হচ্ছে। কারণ কি, তার চোখগুলো খুবই উজ্জ্বল, জল জল করছে, সে যেন কিছু বলতে চাচ্ছে, তার চোখের দৃষ্টি দিয়ে বোঝা যাচ্ছে সে যেন আমাকে কিছু বলতে চাচ্ছে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তো এখানে এই শব্দটা ইউজ করা হয়েছে দেখো হিপনোটাইজ মানে কি, কাউকে একদম বশ করে ফেলা, তাই তো, বশ করা বা বশীভূত করা। তো এই বলে কথা শুরু করলো। দ্য শিপ ওয়াজ চিয়ার্ড, দ্য হারবার ক্লিয়ার্ড, মেরিলি ডিড উই ড্রপ, বিলো দ্য কার্ক অ্যান্ড বিলো দ্য হিল, বিলো দ্য লাইজ হাউস টপ।
মিউট রাখো গো। তাহলে কি হলো? দ্য শিপ ওয়াজ চিয়ার্ড। শিপ চিয়ার্ড মানে কি? জাহাজ বিদায় নিছে। চিয়ার করা মানে কি? মোটামুটি জাহাজকে চিয়ার্ড হতে পারে না, জাহাজের মানুষদেরকে বোঝানো হচ্ছে বিশেষ করে। মানুষদেরকে মানে মানুষদেরকে সবাই মোটামুটি খুশি। দ্য হারবার ক্লিয়ার্ড। দ্য হারবার ক্লিয়ার্ড। একটু মিউট রাখতে হবে গো, কারো ওই জায়গায় আমার কথা রিপিট হচ্ছে। হ্যাঁ, হারবার ক্লিয়ার্ড মানে কি? আর কোনো জাহাজ নেই, একদম জাহাজ চলার মতো পুরো পথ ক্লিয়ার। হারবার মানে বুঝি তো আমরা, হারবার কি? সমুদ্র। না, স্টেশন মানে জাহাজের স্টেশন, তাই মনে করো। হারবার মানে হচ্ছে কি? যেখানে জাহাজ থামে, ঠিক আছে তো? জাহাজ ঘাট। হ্যাঁ, তারপর হচ্ছে জাহাজ ঘাট। হ্যাঁ, দ্য হারবার ক্লিয়ার। মেরিলি ডিড উই ড্রপ। ড্রপ মানে কি? আমরা সমুদ্রের দিকে নেমে গেলাম। আমরা সমুদ্রের দিকে নেমে গেলাম মানে কি? আমাদের জাহাজ চলতে শুরু করলো। তারপরে বিলো দ্য কার্ক অ্যান্ড বিলো দ্য হিল। যেহেতু আমরা যেখানে জাহাজ স্টেশন রয়েছে তার পাশে রয়েছে কি? কার্ক মানে বুঝো তো? কার্ক মানে হচ্ছে চার্চ, তাই তো? বিলো দ্য হিল, তাহলে আমরা চার্চ ত্যাগ করলাম, পাহাড় ত্যাগ করে, লাইট হাউস ত্যাগ করে আমরা নিচের দিকে বা সমুদ্রের দিকে ঢুকে গেলাম। এরকম। বিলো বলতে আমরা বুঝবো সমুদ্রের গভীরের দিকে যাওয়া, আর আপ মানে বুঝবো হচ্ছে সমুদ্র থেকে উপকূলে আসা। হ্যাঁ, তো যখন আমরা যাত্রা শুরু করলাম তখন দিন, তাই না? দিন। এবং সান কেম আপ আপন দ্য লেফট। তাহলে সূর্য আমাদের কোন সাইড দিয়ে আসলো? বাম দিকে। তার মানে এখন আমরা একটু ম্যাপে আসি, সেই গ্লোবে আমরা যদি একটু আসি, গ্লোবটাকে চেঞ্জ করে ফেললাম। তাহলে আমরা যদি একটু গ্লোবে আসি, তাহলে আমরা যাচ্ছিলাম কোন দিকে? উত্তর দিকে না দক্ষিণ দিকে বলো তো? এই গ্লোবের মাধ্যমে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে। দেখো আমাদের আমরা আছি বাম সাইডে। তার বাম সাইড মানে এই যে এটা হচ্ছে কি? পূর্ব সাইড, তাই না? এটা হচ্ছে পূর্ব। হ্যাঁ, তাহলে সূর্য উঠলো কোন দিক থেকে? সূর্য কোন দিক দিয়ে ওঠে? পূর্ব দিকে, তাই না? এটা হচ্ছে পূর্ব। তার মানে আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণ সাইডে, এই দিকে যাচ্ছি না, এই দিকে যাচ্ছি। তাই এখানে বলতেছে কি? দ্য সান কেম আপ অন দ্য লেফট অ্যান্ড আউট অফ দ্য সি কেম হি। সূর্য এমনভাবে উঠে আসলো যেন সে সমুদ্রের ভিতর থেকে উঠে আসলো। সূর্য কি আসলে সমুদ্রের ভিতর থেকে উঠে আসে, না পৃথিবী ঘুরে বলে এই পাশে যখন থাকে তখন মনে হয় যেন সে সমুদ্রের ভিতর থেকে উঠলো নাকি? কারণ পৃথিবী ঘোরার সাথে সাথে আমরা সূর্যকে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যেন সূর্য যেন সমুদ্রের ভিতর থেকে উঠলো। অ্যান্ড হি শোন ব্রাইট অ্যান্ড অন দ্য রাইট ওয়েন ডাউন ইন্টু দ্য সি। এবং কোন দিকে অস্ত গেল বলো তো? এদিক দিয়ে উঠে ডান দিকে। আমাদের চলছে কি? আমাদের জাহাজ কিন্তু দক্ষিণ দিকেই চলছে, ঠিক আছে? এই দিকে মুখ। এরপর হায়ার অ্যান্ড হায়ার এভরিডে টিল ওভার দ্য মাস্ট অ্যাট নুন। এইভাবে প্রতিদিন সকালে সূর্য উঠতো লেফট সাইড থেকে, তারপরে একদম মাথার উপরে উঠে যেত সূর্যগুলো নাকি? মাথার উপরে ওঠা মানে কি? মানে দুপুর হতো, তাহলে অ্যান্ড তারপরে আবার ওটা অস্ত চলে যেত। এইভাবে সে কথা বলছে। কথা বলতে বলতেই দেখো এখানে কিন্তু কেটে গেছে মানে কি? বৃদ্ধ লোক কথা বলে যাচ্ছে, আর যে শুনতেছে সে কি করতেছে? দ্য উইডিং গেস্ট হেয়ার, দেখো বিট হিজ ব্রেস্ট মানে কি? এই জায়গাতে। হ্যাঁ, ঠিক ওই সময় যখন সে বললো টিল ওভার দ্য মাস্ট অ্যাট নুন, এই কথা যখনই বলতেছে অমনি বুক থাবিয়ে, হ্যাঁ দেখো বিট হিজ ব্রেস্ট মানে কি? বুক থাবিয়ে উইডিং গেস্ট যেন কান্না করতেছে। বলতেছে কি? কারণ কি? ফর হি হার্ড দ্য লাউড ব্যাসুন। ব্যাসুন কি? একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটা বাজতেছে। কোথায় বাজতেছে বলো তো? বিয়ে বাড়িতে বাজতেছে নাকি? তাহলে বিয়ে বাড়িতে বাজনা বাজতেছে আর বেচারা এখানে গল্প শুনতেছে, তাই সে মন খারাপ করতেছে। হ্যাঁ, বুঝতে পেরেছো? সে মন খারাপ করতেছে যে আমি বিয়ে বাড়িতে যেতে পারছি না, সবাই কি আনন্দ করতেছে, আর আমি এখানে বসে বসে এক বৃদ্ধের আজগুবি গল্প শুনতেছি। হ্যাঁ, আমি এক বৃদ্ধের কি খাওয়া দাওয়া হচ্ছে? হ্যাঁ, কি কেউ কিছু বলতে চাচ্ছ? আচ্ছা, এদিকে কি দাঁড়াচ্ছে? দ্য ব্রাইড হ্যাড পেস্ট ইনটু দ্য হল। যেখানে হয়তো বিয়ের জন্য ব্রাইডকে নিয়ে যাওয়া হচ্ছে, তাই সে পেস্ট ইনটু মানে কি? ঢুকে গেল হলের ভিতর, মানে চার্চের ভিতর ঢুকে গেল। এবং ব্রাইডকে এমনভাবে সাজানো হয়েছে যেমন রেড অ্যাজ আ রোজ ইজ শি। হ্যাঁ, মানে লাল পোশাক পরানো হয়েছে এবং দেখতে তাকে অনেকটা গোলাপের মতো লাগতেছে।
এবং নোডিং দেয়ার হেডস বিফোর হার গোলস দ্য মেরি মিনস্টেন্সি মানে কি, যারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, তারা মিউজিশিয়ান কী করতেছে, মিউজিক বাজাচ্ছে আর তাকে কুর্নিশ করতে করতে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে মিউজিকের তালে তালে তাকে নিয়ে যাচ্ছে, যেমন মোটামুটি হয় আর কি। হ্যাঁ, যে যখন বিয়ে শাদী হয় তখন কনেকে বা বরকে বাজনা বাজতে বাজতে নিয়ে যাওয়া হয়। তাহলে এই যে অংশগুলো অ্যাড করা হয়েছে, এই অংশগুলো অ্যাড কেন করা হয়েছে বলো তো? এগুলো কি ন্যাচারাল ঘটনা না? এই যে বিয়ের ঘটনা, মিউজিক্যাল বাজানো, এগুলো কি? হ্যাঁ, এগুলো ন্যাচারাল। কারণ খুব কিছুক্ষণের মধ্যেই আমরা একটা আনন্যাচারাল জগতে প্রবেশ করব, সুপার ন্যাচারাল জগতে প্রবেশ করব। দেখাবো যে মানে এই ন্যাচারাল কিছু ঢোকানোর মাধ্যমে রাইটার আনন্যাচারাল বা সুপার ন্যাচারাল যে জিনিসগুলোকেও একটা ন্যাচারাল লুক দিতে চেয়েছিলেন। হ্যাঁ, ন্যাচারাল লুক দিতে চেয়েছিলেন, এই জন্য মেনলি সব কিছুকে জীবন দেওয়া তুলে ধরেছেন। হ্যাঁ হ্যাঁ, একটা লাইফ লাইক একটা ইভেন্ট তিনি দিতে চেয়েছেন। ঠিক আছে। তারপর কি হচ্ছে, দ্য উইডিং গেস্ট, দেখো, হি বিট হিজ ব্রেস্ট ইয়েট হি ক্যান নট চুজ বাট হেয়ার, কিন্তু সে কিছুই করতে পারছে না, কারণ এমনভাবে হিপনোটাইজড হয়েছে এই অ্যানশিয়েন্ট ম্যানের দ্বারা যে হি ক্যান নট হেল্প লিসেনিং, হ্যাঁ, সে না শুনে পারতেছে না। অ্যান্ড দ্য স্পেক অন দ্যাট অ্যানশিয়েন্ট ম্যান দ্য ব্রাইট আইড ম্যারিনার, আর বারবার তাকে ব্রাইট আইড ম্যারিনার বলা হচ্ছে, কারণ কি, তার সেই ব্রাইট আই দিয়ে, গ্লিটারিং আই দিয়ে হি হ্যাজ হিপনোটাইজড দ্য গেস্ট। তো এইভাবে বলে যাচ্ছে। অ্যান্ড নাও দ্য স্টর্ম ব্লাস্ট কেম, হঠাৎ করে কি আসলো, স্টর্ম ব্লাস্ট মানে কি, বিশাল একটা ঝড় নাকি, দমকা বাতাস, দমকা ঝড় চলে আসলো। এবং হি ওয়াজ টিরানাস অ্যান্ড স্ট্রং, হি দিয়ে কিন্তু ঝড়কে বোঝানো হচ্ছে, এবং ঝড়টা ছিল কেমন, ভয়ানক শক্তিশালী। সে কি করলো, হি স্ট্রাক উইথ হিজ ওভারটেকিং উইংস, ঝড় যেন তার যেমন করে কি, কেমন করে, যেমন কাক আছে না, কাক শকুন করে কি, তাদের ছোট ছোট থাবা, মানে ছোট ছোট পাখি বা পশুকে কী করে, থাবা দিয়ে উড়িয়ে নিয়ে যায় না, উড়িয়ে নিয়ে চলে যায় ধরে। হ্যাঁ, ওইরকম করে ঝড়টাও যেন তার, তাই তো, এই যে ওভারটেকিং উইং দিয়ে, ওভারটেক মানে কি, যে কাউকে পরাজিত করে ফেলে তার উইং দিয়ে, তাহলে সেই পরাজয় করা শক্তিশালী উইং দিয়ে করলো কি, সে যেন আমাদেরকে চেস করতে, চেসটা সাউথ অ্যালং, মানে সাউথ মানে কোন দিকে, আরও আমাদেরকে দক্ষিণ দিকেই নিয়ে চলেছে, মানে এই দিকেই আমাদেরকে নিয়ে, তাহলে ঝড়টা আসলো কোন দিক থেকে বলো, উত্তর দিক থেকে, তাই না? তাহলে উত্তর দিক থেকে ঝড় চলে এসে পুরো আমাদেরকে দক্ষিণ দিকে নিয়ে চলে গেল, এবং নিয়ে যেতে এমন জায়গায় নিয়ে যাবে, দেখো বলছে কি, উইথ স্লপিং মাস্ট অ্যান্ড ডিপিং প্রো, মানে ঝড় এমনভাবে পিছন দিকে আমাদের আঘাত করতেছে যে আমাদের মাস্টটা কি হয়ে যাচ্ছে, বাঁকিয়ে যাচ্ছে, স্লপিং হয়ে যাচ্ছে, অ্যান্ড প্রোটা যেন, ডিপিং মানে কি, যেন ডুবে যাচ্ছে। প্রো আর স্লপ বুঝো, জাহাজের কোন অংশটা, মাস্টটাকে বুঝি, মাস্ট মানে হচ্ছে জাহাজের যে এই যে এই ইয়া টাঙানোর জন্য যেগুলো থাকে না উঁচু, এই যে লাঠি মতো, থাম মতো, এগুলোকে বলা হয় কি, মাস্ট। ঠিক আছে, তো এগুলোকে বলা হচ্ছে কি, মাস্ট, পাল টাঙানো। হ্যাঁ, তাই তো, পাল টাঙানোর জন্য। আর প্রো হচ্ছে জাহাজের এই সামনের অংশ, যদি পিছন থেকে তোমার যদি ধাক্কা দেওয়া হয় তাহলে জাহাজের প্রথম অংশ কি ডুবে যাওয়ার মতো হবে না, বলো তো? জি স্যার। হ্যাঁ, দেখো, PROW, দেখো এই যে অংশটুকু, হ্যাঁ, এই যে অংশটুকু, যেমন টাইটানিকের কোন অংশটুকু আগে ডুবছিল, সামনের অংশ, সামনের সাইডে, হ্যাঁ, সামনের অংশ তো খাড়া হয়ে উপরে উঠে গেছিল, তাই না, পিছনের অংশ ডুবে গেছিল। তো এই অংশগুলো প্রো বলা হয়, যেটুকু যেন মনে হচ্ছে যেন ডিপিং প্রো মানে কি, মানে যেন ডুবে যাচ্ছে, পিছন থেকে এত জোরে বাতাস আসছে। অ্যাজ হু পারসুড উইথ ইয়েল অ্যান্ড ব্লো, যেন মানে যেন ঝড়টা কি করছে, যেমন করে আমরা কোনো মানুষকে তাড়া করলে চিৎকার করি না, পিছন দিয়ে চিৎকার করি এবং তাকে তাড়া করি, ঠিক বাতাসও যেন তার, মানে ঝড় যেন তার বাতাস দিয়ে আমাদের এই জাহাজটাকে, হ্যাঁ, কী করছে, পারসু করতেছে। অ্যান্ড স্টিল থ্রেডস দ্য শ্যাডো অফ হিজ ফো, এবং যেন শত্রু যেন পিছন থেকে তাড়া করছে, এইরকমভাবে যেন জাহাজটাকে আমাদের তাড়া করছে। হ্যাঁ, অ্যান্ড ফরওয়ার্ড বেন্ডস হিজ হেড, কারণ কি, যখন আমরা দৌড় দিই, আমরা মনে করো দৌড়াচ্ছি, হ্যাঁ, জোরে দৌড়াচ্ছি, তখন কি হয়, মাথা সামনের দিকে ঝুঁকে যায় না আমাদের। যদি পিছনে মনে করো কুকুরে আমাদের তাড়ে, মনে করো হিংস্র কুকুর বা বাঘ আমাদের তাড়ছে, আমরা কেমন করে দৌড় দিব, একদম মাথা সামনের দিকে ঝুঁকে দৌড়। তো ওরকমভাবে যেন শত্রু আমাদের পিছন থেকে তাড়ছে, জাহাজটা যেন পিছন থেকে শত্রু তাড়ছে, জাহাজও তেমনি দৌড়াচ্ছে,
হ্যাঁ, আর তার সামনে মাথাটা যেন ঝুঁকে যাচ্ছে পানির ভিতরে। তাই বলছে দ্য শিপ ড্রোভ ফাস্ট, এইভাবে জাহাজটা দ্রুত চলছে। লাউড রোয়ার্ড দ্য ব্লাস্ট, এবং সমুদ্রের পানির ভিতর দিয়ে যখন চলছে তখন কী হচ্ছে, ওই যে পানি কেটে যাওয়ার যে রোয়ারিং সাউন্ড, সেই সাউন্ডটা আরও লাউডলি শোনা যাচ্ছে। অ্যান্ড সাউথওয়ার্ড আই উই ফ্লিড, এইভাবে আমরা মোটামুটি সাউথের দিকে ছুটে চললাম। ঠিক আছে তো? তাহলে কোন দিকে গেলাম আমরা? সাউথের দিকে, তাই তো? সাউথ পোলের দিকে। অ্যান্ড নাও দেয়ার কেম বোথ মিস্ট অ্যান্ড স্নো, তারপরে যখন আমরা সাউথের মধ্যে ঢুকে গেলাম তখন কি, সাউথ মানে কি ঠান্ডা এলাকা, চারিদিক থেকে এক ধরনের কুয়াশাচ্ছন্ন ভাব এবং চারিদিকে শুধু স্নো অ্যান্ড স্নো। অ্যান্ড ইট গ্রিউ ওয়ান্ডারাস কোল্ড, চারিদিকে মারাত্মক ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, আইস অ্যান্ড মাস্ট আই কেম ফ্লটিং বাই, আর চারিপাশ থেকে সেই বরফ, হ্যাঁ, মাস্টের মতো উঁচু উঁচু বরফ পানিতে ভাসতে ভাসতে চলে আসতেছে আমাদের দিকে। অ্যাজ গ্রিন অ্যান্ড অ্যাজ এমারেল্ড, এবং এই বরফগুলোকে কেমন কালারের মনে হচ্ছে? সবুজ। এমারেল্ড একটা কালার, তাই তো? গ্রিনিশ একটা কালার, চারিদিক থেকে মানে বরফ এসে যেন আমাদেরকে আটকে ফেলতেছে। কারণ কি, আমরা অলরেডি ঢুকে গেছি কোন দিকে? ওই সাউথ পোলের দিকে, যেখানে শুধু বরফ আর বরফ। ঠিক আছে? অ্যান্ড থ্রু দ্য ড্রিপস দ্য স্নোই ক্লিপস ডিড সেন্ড আ ডিসমেল শিন। শিন মানে কি, একটা শিন বলতে বোঝায়, যেমন মনে করো ভয়ে আমাদের ভিতরে একটা কাজ করে না, আতঙ্ক। যখন আমরা জি স্যার। একটু মিউট রাখো। হ্যাঁ, যখন আমরা ভয় পাই তখন আমাদের শরীরের একটু মিউট রাখো গো। আর হ্যাঁ, তাই বলছে ডিড, তাই বলছে চারিদিকে এমন একটা ভয়ানক একটা অবস্থান বা একটা ঠান্ডা ভাব যেটা যেন আমাদের হাড় কাঁপিয়ে দিল। হ্যাঁ, এরকম আর কি। কারণ কি, এখানে নর শেপস অফ মেন নর বিস্ট উই কেন মানে কি, দেখতে পাওয়া। আমরা না কোনো মানুষ না কোনো পশু দেখতে পেলাম। চারিদিকে কি, দ্য আইস ওয়াজ অল বিটুইন, শুধু চারিপাশে কি, বরফ। তো দ্য আইস ওয়াজ হেয়ার, দ্য আইস ওয়াজ দেয়ার, দ্য আইস ওয়াজ অল অ্যারাউন্ড। আর জাহাজ যখন চলছে তখন বরফ ভাঙতে ভাঙতে যাচ্ছে। তাই বলছে কি, যখন বরফ ভাঙার সাউন্ড কেমন? ইট ক্র্যাকড অ্যান্ড গ্রোল্ড, রোয়ার্ড অ্যান্ড হাউলড লাইক নয়েজেস ইন আ সুন্ড। হ্যাঁ, সুন্ড মানে কি, মানুষ অজ্ঞান হয়ে গেলে যেমন চারিপাশে অদ্ভুত ধরনের সাউন্ড শোনা যায়, তাই তো? সুনের ভিতরেই, তাই তো? অজ্ঞান হয়ে যাওয়ার ভিতরেই। ঠিক ওইরকমভাবে জাহাজ যখন চলছে, চারিদিক থেকে বরফ ভাঙ্গার যে সাউন্ড, সেই সাউন্ড যেন আমাদেরকে মনে হচ্ছে যেন আমরা পাগল হয়ে গেছি, আমরা যেন অজ্ঞান হয়ে গেছি, আমরা যেন চারিদিক থেকে একটা অদ্ভুত ধরনের সাউন্ড শুনতে পাচ্ছি। হ্যাঁ, এরকম একটা বিষয় এখানে দেখানো হলো। আর ঠিক ওই সময় অ্যাট লেন্থ ডিড ক্রস অ্যান অ্যালবাট্রস, এতক্ষণ কোনো পশু পাখি কিছুই দেখি নাই, হঠাৎ করে একটা পাখি আসলো। থ্রু দ্য ফগ ইট কেম, হ্যাঁ, সে ফগের ভিতর দিয়ে, মানে চারিদিকে কুয়াশাচ্ছন্ন, সেই ভিতর দিয়ে পাখিটা উড়ে আমাদের কাছে আসলো। অ্যাজ ইট হ্যাড বিন আ ক্রিশ্চিয়ান সোল উই হেল্ড ইট ইন গডস নেম, যেন কোনো আমাদেরকে বাঁচানোর জন্য যেন কোনো ক্রিশ্চিয়ান সোল আমাদের সহায় হিসাবে পাঠানো হয়েছে। হ্যাঁ, কোনো আত্মা যেন আমাদের জন্য পাঠানো হয়েছে, আর আমরা তার জন্য করলাম কি, পাখিটাকে হেল মানে কি, কি করা, হেল মানে কি, সম্ভাষণ, ওয়েলকাম ইন গডস নেম। তাহলে গডের নামে, ঈশ্বরের নামে আমরা তাকে কি করলাম, গ্রহণ করলাম। হ্যাঁ, ওয়েলকাম জানালাম। তো এই ওয়েলকাম জানানো পর্যন্ত থাকবেই, ঠিক আছে তো? আচ্ছা, এইটুকু ফুড ইট নেভার হ্যাড ইটেন, বলছে তাকে আমরা খাবার দিলাম, অতএব সে যে খাবার সে জীবনেও খায়নি কোনোদিন, হ্যাঁ, সেই খাবার সে খেলো। অ্যান্ড রাউন্ড ইট ফ্লু, এবং এটা আমাদের চারপাশে উড়ে বেড়াতো। হ্যাঁ, দ্য আইস ডিড স্প্লিট উইথ আ থান্ডার ফিট, দ্য হেলসম্যান স্টেয়ার্ড আস থ্রু। হেলসম্যান মানে হচ্ছে যে হচ্ছে ওই গাড়ি চালাচ্ছে, মানে জাহাজ চালাচ্ছে, সে আমাদেরকে ঠিকই বরফ ভাঙতে ভাঙতে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে চললো। এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আগামী দিন মূল কাহিনীটা আমরা দেখব, ঠিক আছে? তো আমরা মোটামুটি কবিতাটা শুরু করলাম, যেটুকু পড়ানো হলো আমি পিডিএফটা শেয়ার করে দিব, তোমরা একটু পিডিএফটা থেকে পড়ে নিবা। হ্যাঁ, ওকে স্যার। ঠিক আছে তো সবাই